আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের ক্লাসে, বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান ক্লাসে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যে আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো ভাই। সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সব ওকে আছে? ওকে, সবকিছু স্পষ্ট, সবকিছু ঠিকঠাক স্যার। আচ্ছা, যে যে পেজ থেকে আমরা যুক্ত হয়েছি একটু কমেন্ট করব। যে যেই পেজ থেকে আমরা একটু যুক্ত হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের জাহাঙ্গীরনগরের গণযোগাযোগ ও সাংবাদিকতার ক্লাস, বিষয়ভিত্তিক ক্লাস। সাউন্ড ক্লিয়ার, ক্লিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কোথায় হারিয়ে গিয়েছিলাম? না, কোথাও হারিয়ে যায়নি, কোথাও হারিয়ে যায়নি, এখানেই ছিলাম, এখানেই ছিলাম, আপনাদের সাথেই ছিলাম। একটু কমেন্ট করেন ভাই, একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন আমাকে। মিহিরজিকে পেজ থেকে যারা আছেন, কিংবদন্তি থেকে যারা আছেন, যে পেজ থেকে আপনি যুক্ত হয়েছেন না কেন, আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এটা একটু জানান। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে জানান। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু জানান। আচ্ছা, আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা মিহিরজিকে ফাইনাল সাজেশনের ক্লাস নিব, আমরা জাহাঙ্গীরনগরের ক্লাস নিব, আমরা চেষ্টা করছি ক্লাস নেয়া। আমাদের মিহিরজিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে, সেই ফাইনাল সাজেশনের কোথায় কত নম্বর পৃষ্ঠায় আজকে এই গণযোগাযোগের টপিক গুলো আছে সেগুলো নিয়েও কথা হবে ইনশাআল্লাহ। এবং আপনি কিভাবে পড়বেন সেই দিক নির্দেশনা ইনশাআল্লাহ আজকে দিব আমরা। কাজেই আপনি একটু ওকে, আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 591 জন যুক্ত হয়েছেন। তো শেয়ার করে দিবেন এবং আজকের ক্লাসের পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, হিস্ট্রির ক্লাস নিব, হিস্ট্রি ক্লাসের পিডিএফ দিব। আমি বলেছিলাম কিন্তু ঠিক একইভাবে আজকের এই যে ক্লাস, এই আজকের ক্লাসেরও পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ক্লাসটা আপনি অন্তত 10টা ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে। আপনার 10টা বান্ধবীকে অন্তত এই ক্লাসটা শেয়ার করে দিতে হবে। আপনি 10 জন বান্ধবীকে আজকের এই ক্লাসটা শেয়ার করে দেন। 10 জন বান্ধবীকে আজকে এখানে কমেন্টে মেনশন করেন এবং 10টা জায়গায় আপনি শেয়ার করেন, তবেই আপনি পাবেন এবং আমরা পিডিএফ দিয়ে দিব আপনাকে। আচ্ছা, আমাদের সাথে 600-এরও অধিক মানুষ যুক্ত হয়েছে। আমরা একটু 1000 জন যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ভাই এক ক্লাস এই কবর দিবেন নাকি? না না না, আমরা আজকে ফ্রি ক্লাস নিয়েছি, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমরা উন্মুক্ত করেছি। আমাদের পেইড ব্যাচের ক্লাস আমরা উন্মুক্ত করেছি। ওকে, আমরা তাহলে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাই সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু আমার সাথে চলে আসবেন। গণযোগাযোগ সাংবাদিকতা, মানুষ ভয় পায়, কিন্তু যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে আপনার সকল ভয় দূর হয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে জাহাঙ্গীরনগরের সাংবাদিকতার সকল ভয় দূর হবে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, যেটাকে বলি ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বা মিডিয়া স্টাডিজ, এই টপিক আমাদের সাথে 1000 জন মানুষ যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, স্যালুট সবাইকে। 1000 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমার অ্যাডমিন একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। সাংবাদিকতা, গণযোগাযোগ, এবার বোঝেন কি টপিক থেকে প্রশ্ন হয়। টপিক কি থেকে প্রশ্ন হয় এটা আগে সবার আগে বোঝেন। খেয়াল করেন কি টপিক থেকে প্রশ্ন হয়। দেখেন এখানে দুইটা পার্টে আমি ক্যাটাগরিতে আলোচনা করতে চাই, যে সাংবাদিকতা দুইটা ক্যাটাগরিতে আপনি আলোচনা করবেন। সাংবাদিকতার পার্টকে আমরা দুইটা ক্যাটাগরিতে আলোচনা করতে চাই।
একটা ক্যাটাগরি হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে, একটা ক্যাটাগরি হলো আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। এই দুইটা ক্যাটাগরিতে আমরা মানে গণযোগাযোগ সাংবাদিকতাকে আমরা বিভক্ত করতে পারি। এবার আসেন বাংলাদেশ পার্ট যেটা আছে, এই যে বাংলাদেশ পার্ট যেটা আছে, এই বাংলাদেশ পার্টের মধ্য থেকে আপনি আসলে কি পড়বেন দেখেন। সবার আগে আমাকে আলোচনা করতে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদপত্র। এই গুরুত্বপূর্ণ সংবাদপত্রের স্লোগান এবং এর সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে সে সকল ব্যক্তিকে আমাকে আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে আলোচনা করতে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল, যে চ্যানেলগুলো আছে সেই টিভি চ্যানেল, এই টিভি চ্যানেলের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছেন সে ব্যক্তিবর্গগুলো। কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, মুশকিল আসান হয়ে যায়, আমি আছি, অর্ণব ভাই আছে, হ্যাঁ, আল্লাহ ভরসা। এবার আসেন, এরপরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে চলচ্চিত্রগুলো আছে সেই চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে গানগুলো আছে, ভাষা আন্দোলন ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, এই গানগুলোর গায়ক, এই গানগুলোর গীতিকার, এই গানগুলোর গীতিকার কারা, এই জায়গা, রচয়িতা কারা, গীতিকার কারা, এই জায়গা, এটা আলোচনায় আসতে হবে। একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে নেন ভাই, লিখে নেন, নোট করেন। দীর্ঘ 5 থেকে 6 বছরের অ্যানালাইসিস এই টপিক বলছে আপনাকে। এবার আসেন বাংলাদেশ বিষয়গুলির তাহলে সংবাদপত্রের স্লোগান, ব্যক্তি, বিভিন্ন টিভি চ্যানেলের স্লোগান, বিভিন্ন চলচ্চিত্রের সাথে জড়িত ব্যক্তি, গায়ক। আচ্ছা, এরপরে আসেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, যেটা কোনো না কোনো ভাবে এই সাংবাদিকতা অথবা চলচ্চিত্র অথবা মিডিয়া কর্মীর সাথে যুক্ত, এই জিনিসগুলো থাকবে, এটা পড়তে হবে, এটা বাংলাদেশ পার্ট। আচ্ছা, এবার আসেন আন্তর্জাতিক পার্টে আপনি কি আলোচনা, আপনাকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, একটু মন দিয়ে শুনেন। আচ্ছা, এই বাংলাদেশ পার্টে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সাথে জড়িত বা বাংলাদেশ যে সকল পুরস্কারগুলো প্রদান করে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাংবাদিকতার জন্য পুরস্কার, এরপরে আরো যতগুলো পুরস্কার আছে, বাংলাদেশ পার্টে এই জিনিসগুলো পড়তে হবে। ওকে, এবার আসেন আন্তর্জাতিক পার্ট। সবার আগে আন্তর্জাতিক পার্টে আপনি আলোচনা করতে হবে আপনাকে এই পুরস্কার, স্টার করে রাখেন, পুরস্কার, আন্তর্জাতিক পার্টের সাথে জড়িত চলচ্চিত্র খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদপত্র, আচ্ছা, টিভি চ্যানেল, সংবাদপত্র, আলোচিত মিডিয়া ব্যক্তি, এই যে আন্তর্জাতিক পার্টের এই জিনিসগুলো পড়তে হবে। এবার আসেন চলচ্চিত্রের সাথে কিছু দিন তারিখ আছে, কিছু দিবস থাকতে পারে, সেই দিবসগুলো, দিন তারিখ দিবস চলচ্চিত্রের সাথে দেখতে হবে। আন্তর্জাতিক বেতার একই সাথে
এই পাশে বাংলাদেশ বেতার নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা শুনতে হবে, পড়তে হবে। বাংলাদেশ বেতার। ওকে, বুঝাইতে পারলাম? নির্দিষ্ট কোনো বইয়ের সাজেশন দিলে বই তো এই যে বই, ওই যে বই মিহিজিকে ফাইনাল সাজেশন, এইটা নিয়ে নেবেন, তাহলেই হবে। তাহলে এই জিনিসগুলা সবকিছুই আমি আমার পড়াবো, এই জিনিসগুলো সবকিছু আমি পড়াবো, এই জিনিসগুলো সবকিছু আমি পড়াবো। আজকের ক্লাসে কিছু জিনিস পড়াবো ইনশাআল্লাহ, এবং আগামী যে ক্লাস আছে আমাদের পেইড ব্যাচে ইনশাআল্লাহ পড়াবো। এটাও পেইড ব্যাচের ক্লাস, নেক্সট দিন যেটা হবে সেটাও পেইড ব্যাচের ক্লাস। ওকে, খেয়াল করেন। তাহলে আমরা আজকে সবার আগে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আন্তর্জাতিক, আন্তর্জাতিক আমি এমসিজে লিখলাম, আন্তর্জাতিক পার্টের এমসিজে। সবার আগে আলোচনা করতে চাই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো। একটু আমার সাথে টাইটেল করবেন পুরস্কার, আমার সাথে টাইটেল করবেন পুরস্কার, পুরস্কার। তাহলে পুরস্কারের মধ্যে আলোচনা করতে চাই নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার। আচ্ছা, এই যে নোবেল পুরস্কার, এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার চালু হয়েছে 1901 সালে। নোবেল পুরস্কার চালু হয় কত সালে? নোবেল পুরস্কার চালু, এই নোবেল পুরস্কার চালু হয়েছে 1901 সালে। কত সালে? 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়েছে। আচ্ছা, যে দেশ চালু করেছে সেই দেশের নাম কি? সেই দেশের নাম কি? সুইডেন। যে দেশ চালু করেছে, যে দেশ চালু করে, যে দেশ চালু করে এই নোবেল পুরস্কারটা, যে দেশ চালু করে তার নাম হলো সুইডেন। তার নাম কি? সুইডেন। সুইডেন, যে দেশ চালু করে তার নাম হচ্ছে সুইডেন। আচ্ছা, যার নামে চালু হয়, যার নামে চালু, তিনি হচ্ছেন সুইডিশ পদার্থবিজ্ঞানী, সুইডিশ পদার্থবিজ্ঞানী, সুইডিশ পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেল। সুইডিশ পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেল, সুইডিশ পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার নাম কি? সুইডিশ পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেল। এই যে আলফ্রেড নোবেল আছেন, এই আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ডিনামাইট, ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই ডিনামাইট কি? এই ডিনামাইট হচ্ছে এক ধরনের বিস্ফোরক। এই ডিনামাইট হচ্ছেন এক ধরনের বিস্ফোরক, মানুষের কল্যাণে তিনি আবিষ্কার করেছিলেন। ডিনামাইট কত সালে আবিষ্কার করেছিলেন? 1867 সালে। এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন 1867 সালে। তাহলে 1867 সালে বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। খেয়াল করেন, পরবর্তীতে তিনি যখন দেখলেন মানুষের কল্যাণে তিনি এই কাজটা করেছেন, কিন্তু এইটা দিয়ে মানুষ বোমা বানাচ্ছে, বিস্ফোরক হিসেবে ব্যবহার করছে, এই জন্য তিনি কি করলেন? এই জন্য তিনি কি করলেন? এই জন্য তিনি কি করলেন? এই জন্য তিনি হচ্ছে তার উপার্জিত অর্থের 94%, উপার্জিত অর্থ 94% তিনি উইল করে গেছেন। কত শতাংশ? 94%। তিনি তার উপার্জিত অর্থের উইল করে গেছেন মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। তো পরবর্তীতে 1901 সালে, আচ্ছা খেয়াল করেন, এখানে আরেকটা কথা বলার আছে, যে এই যে আলফ্রেড নোবেল আছেন, আলফ্রেড নোবেল, তিনি যে নোবেল পুরস্কার মানে তার সময় যে নোবেল পুরস্কার চালু হলো, এটা আসলে কখন দেওয়া হয় বা তার মৃত্যুর সময়টা কখন, কখন ঘোষণা করা হয়? কেউ কি জানেন? কেউ কি জানেন আলফ্রেড মানে নোবেল পুরস্কার কখন ঘোষণা করা হয় বা কবে দেওয়া হয় এই নোবেল পুরস্কারটা? কোন সময়টাতে দেওয়া হয়? কেউ কি বলতে পারবেন কোন সময়টাতে দেওয়া হয় নোবেল পুরস্কারটা? এবং তিনি এই যে সুইডিশ পদার্থবিজ্ঞানী, তিনি জন্মগ্রহণ করেছিলেন সুইডেনের রাজধানী স্টকহোমে। কোথায়? স্টকহোমে। তিনি আলফ্রেড নোবেল একই সাথে রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক। লিখে রাখতে পারেন, আলফ্রেড নোবেল একজন রসায়নবিদ। আলফ্রেড নোবেল কি একজন রসায়নবিদ? একজন রসায়নবিদ। আলফ্রেড নোবেল একজন রসায়নবিদ, রসায়ন, একজন রসায়নবিদ,
একজন উদ্ভাবক। উদ্ভাবক। একটু বলতে পারবেন যে নোবেল পুরস্কারটা কখন ঘোষণা করা হয়? নোবেল পুরস্কারটা কখন ঘোষণা করা হয়, মানে এটা কখন দেয়া হয়, কোন সময়টাতে দেওয়া হয়, কোন সময়টাতে দেওয়া হয় একটু বলতে পারবেন? আচ্ছা, আমাদের সাথে মেহেদী হাসান তরু যুক্ত হয়েছেন। তরু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে ক্লাসে যুক্ত হয়েছেন। অনেকদিন পরে ক্লাসে যুক্ত হয়েছেন। আমি জানি না আপনি ক্লাস দেখেন কিনা, যুক্ত হয়েছেন। আমাদের ইংরেজির একজন বড় ভাই, ইংরেজি পড়ান। আচ্ছা, একটু বলেন আমাকে, মিহিরজিকে পেজ থেকে তিনি আছেন আমাদের সাথে, একটু বলবেন আমাকে যে নোবেল পুরস্কার যখন ঘোষণা করা হয় 10 ডিসেম্বর। থ্যাংক ইউ সো মাচ। এই যে 10 ডিসেম্বর, কেন 10 ডিসেম্বর? কারণ আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে এই নোবেল পুরস্কারটা ঘোষণা করা হয় 10 ডিসেম্বর। আচ্ছা, তাহলে 1901 সালে যখন নোবেল পুরস্কার চালু হলো, 5টি বিষয়ে নোবেল পুরস্কার চালু করা হয়। তখন কয়টা বিষয়ে? 5টি। কি কি? তখন অর্থনীতি ব্যতীত যে 5টা বিষয় আছে আপনারা জানেন, তারপর আমি বলি। পদার্থ, পদার্থ, রসায়ন, চিকিৎসা। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, আর হচ্ছে শান্তি। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি। এই 5টা বিষয়ে নোবেল পুরস্কার চালু করা হয় সর্বপ্রথম। এরপরে 1968 সালে, কত সাল? 1968 সাল, সময় তখন 1968। 1968 সালে, কত সালে? 1968 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছে কবে? 1968 সালে। কত সালে? 1968 সালে। আর অর্থনীতিতে নোবেলটা দেওয়া হয় 1969 সালে। তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 1969 সাল থেকে। কত সাল থেকে দেওয়া হয়? 1969 সাল থেকে দেওয়া হয়। তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছে কত সালে? 1968 সালে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 1969 সালে। কত সালে দেওয়া হয়? 1969 সালে। খেয়াল করেন, এই যে নোবেল পুরস্কার গুলো দেয়, কারা দেয়? নোবেল পুরস্কার যে দেয়, কারা দেয় এটা একটু জানতে হবে। যারা দেয়, যারা দেয়, যারা দেয়। নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? কারণ পদার্থকে দেয়, চিকিৎসাকে দেয়। একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু আলোচনা করে দেই। খেয়াল করেন, চিকিৎসা বিজ্ঞান, ফিজিওলজি বা মেডিসিন, তাহলে চিকিৎসা বিজ্ঞানে যারা দেয়, চিকিৎসা, তাহলে এই যে চিকিৎসাতে যারা দেয়, কোন প্রতিষ্ঠানটা দেয় বা কে ঘোষণাকারী? কে? কেরোলিনস্কা ইনস্টিটিউট। কারা দেয়? কেরোলিনস্কা ইনস্টিটিউট। তাহলে চিকিৎসা বিজ্ঞানে যারা দেয় সেটা হচ্ছে কেরোলিনস্কা ইনস্টিটিউট। কেরোলিনস্কা ইনস্টিটিউট, কেরোলিনস্কা ইনস্টিটিউট। কি বললাম? কেরোলিনস্কা, কেরোলিনস্কা, কেরোলিনস্কা ইনস্টিটিউট। কেরোলিনস্কা ইনস্টিটিউট দেয়, কেরোলিনস্কা ইনস্টিটিউট দেয়। আচ্ছা, এরপরে আসেন পদার্থবিদ্যায়। পদার্থবিদ্যায় খেয়াল করেন, একটু মন দিয়ে শোনেন, নোট করার চেষ্টা করেন। পদার্থবিদ্যা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। রয়্যাল সুইডিশ একাডেমি। তাহলে রয়্যাল সুইডিশ, রয়্যাল সুইডিশ, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। তাহলে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। নট অনলি পদার্থ, সে রসায়নেও দেয়। কিসে দেয়? সে রসায়নে দেয়। তাহলে খেয়াল করেন, কি কি বললাম? বললাম কেরোলিনস্কা ইনস্টিটিউট দেয় চিকিৎসাতে, আর পদার্থবিজ্ঞান এবং রসায়নে দেয় হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি। রয়্যাল সুইডিশ একাডেমি, রয়্যাল সুইডিশ একাডেমি রসায়নে দেয়। তাহলে এই 3টা বিজ্ঞানের সাথে চলে গেল। এবার আসেন অর্থনীতি। অর্থনীতি, অর্থনীতি, অর্থনীতিতে যে প্রতিষ্ঠানটা দেয় তার নাম হচ্ছে সেভরিগেস রিস্ক ব্যাংক। কি নাম? সেভরিগেস, সেভরিগেস রিস্ক ব্যাংক, সেভরিগেস রিস্ক ব্যাংক। তাহলে সেভরিগেস রিস্ক ব্যাংক, সেভরিগেস রিস্ক ব্যাংক, ওনারা এটা ঘোষণা করে। সাহিত্য দেয় সুইডিশ একাডেমি। সাহিত্যে, সাহিত্যে কারা দেয়? সাহিত্যে সুইডিশ একাডেমি, সুইডিশ একাডেমি। সাহিত্যে দেয় সুইডিশ একাডেমি, সাহিত্যে দেয় সুইডিশ একাডেমি, সুইডিশ একাডেমি। শান্তিতে যারা দেয় তারা হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শান্তিতে যারা দেয় তারা হচ্ছেন নরওয়েজিয়ান, নরওয়েজিয়ান, নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল কমিটি।
তাহলে শান্তিতে দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, অর্থনীতিতে সেভরিগাস রিস্ক ব্যান্ড, সাহিত্য দেয় সুইডিশ একাডেমি, পদার্থ এবং রসায়নে দেয় রয়্যাল সুইডিশ একাডেমি, চিকিৎসাতে দেয় কেরুলিনস্কা ইনস্টিটিউট। এইবার একটু খেয়াল করেন, প্রশ্ন আসতে পারে নোবেল পুরস্কারের মধ্যে কোন জায়গাটা, মানে নরওয়ে থেকে নোবেল পুরস্কার দেয় কোন প্রতিষ্ঠানটা, অথবা মানে নোবেল পুরস্কারের কোন বিষয়টা নরওয়ে থেকে দেওয়া হয়, বাকি সবগুলো সুইডেন থেকে দেয়। একটা এই যে শান্তি এটা থেকে দেওয়া, এটা হচ্ছে নরওয়ে থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? নরওয়ে থেকে দেওয়া হয়। তাহলে নরওয়ে থেকে দেওয়া হয় কোন বিষয়ে? নরওয়ে থেকে দেওয়া হয় কোন বিষয়ে? নরওয়ে থেকে দেওয়া হয় কোন বিষয়ে? শান্তিতে। নরওয়ে থেকে দেওয়া হয় কোন বিষয়ে? শান্তিতে দেওয়া হয়। নরওয়ে থেকে দেওয়া হয় কোন বিষয়ে? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো আছে, মাঝে মাঝে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। একটু নোট করবেন আমাদের সাথে। বলেন, যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার কিনা? জগন্নাথের রিটেন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার কিনা? আচ্ছা, এই ক্লাস কি চাকরির জন্য? হ্যাঁ, সকল শিক্ষার্থী ক্লাস করতে পারবেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় গুলো প্রশ্ন হয়েছে, আমি সলভ ক্লাস করাবো ইনশাআল্লাহ। ওকে, বলেন যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার হয়েছেন কিনা? এইবার খেয়াল করেন প্রার্থী কিভাবে বাছাই হয়। ক্ষেত্রের জন্য একটা কমিটি থাকে। তাহলে দেখেন, প্রত্যেকটার জন্য একটা কমিটি থাকে না? এই যে প্রত্যেকটার জন্য একটা কমিটি থাকে, 6টা কমিটি কাজ করে এখানে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রত্যেকটা ক্ষেত্র, অর্থাৎ এই অর্থনীতি, হ্যাঁ, পদার্থ, রসায়ন, যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা করে কমিটি থাকে। সেই কমিটি থেকে 6টা কমিটি মিলে এই 6টা বিষয়ে নোবেল পুরস্কারটা কি করে, তারা বাছাই করে নোবেল পুরস্কার। আচ্ছা, এবার আসেন, নোবেল বিজয়ী অনেকগুলো ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিভিন্ন বিজয়ী নোবেল বিজয়ী থেকে প্রশ্ন আসে। আমরা একটু আলোচনা করতে চাই যারা মানে এই এশিয়া মহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন বা বিভিন্ন সময়ে, তাদের থেকে একটু আলোচনা করতে চাই। বাঙালি নোবেল বিজয়ী থেকে একটু আলোচনা করতে চাই। পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন অনেকবার এসেছে বা বিভিন্ন সময়ে আসছে। তাহলে দেখেন, এখনো অবধি কতজন নোবেল পুরস্কার পেয়েছেন বাঙালি? একটু বলতে পারবেন যে কতজন বাঙালি নোবেল পুরস্কার পান? 4জন বাঙালি নোবেল পুরস্কার পান। কতজন বাঙালি? 4জন বাঙালি নোবেল পুরস্কার পান। 4জন বাঙালি নোবেল বিজয়ী। তাহলে নোবেল বিজয়ী কতজন বাঙালি? বাঙালি হচ্ছেন 4জন। কতজন বাঙালি হচ্ছেন? কতজন? 4জন। নোবেল বিজয়ী বাঙালি কতজন? 4জন নোবেল বিজয়ী বাঙালি। এর মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার লাভ করেন কিসের জন্য? তিনি সং অফারিংস এর জন্য। তাহলে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সং অফারিংস গ্রন্থটা আছে, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সং অফারিংস, সেই সং অফারিংস, যেটার বাংলা অনুবাদ হতে গীতাঞ্জলি কাব্য, অর্থাৎ গীতাঞ্জলি কাব্যের ইংরেজি যে অনুবাদটা আছে, সেটার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। তাহলে এশীয়দের মধ্যে প্রথম বাঙালি ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সং অফারিংস এর জন্য লাভ করেছিলেন, যেটা গীতাঞ্জলির অনুবাদ গ্রন্থ, ইংরেজি অনুবাদ গ্রন্থ, সেটার জন্য তিনি পেয়েছিলেন। এরপরে আসেন 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন কে পেয়েছেন? 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন। অনেকবার এটা পরীক্ষায় প্রশ্ন হয়ে এসেছে। নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি? নিচের কোনজন নোবেল বিজয়ী বাঙালি? অমর্ত্য সেন। দেখেন, খেয়াল করেন, অমর্ত্য সেন 1933 সালে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। এই যে অমর্ত্য সেন 1933 সালে তার জন্ম। অমর্ত্য সেনের জন্ম কত সালে? 1933 সালে। কোথায়? তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গের কোথায়? শান্তিনিকেতন। তাহলে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। কোথায়? মানিকগঞ্জ জেলায়। এই অমর্ত্য সেনের পৈতৃক নিবাস অমর্ত্য সেনের পৈতৃক নিবাস কোথায়? মানিকগঞ্জ।
মানিকগঞ্জ। অমর্ত্য সেনের পৈতৃক নিবাস কোথায়? মানিকগঞ্জ। কোথায়? মানিকগঞ্জ। কোথায়? মানিকগঞ্জ। আচ্ছা, খেয়াল করেন, অমর্ত্য সেনের যে বাবা আশুতোষ সেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপনারা জানেন কিনা আমি জানি না, ইতিহাসে প্রশ্ন এসছে যে এই যে অমর্ত্য সেনের বাবা, তার যে বাবা ছিল, তার বাবার নাম হচ্ছে আশুতোষ সেন। আশুতোষ সেন। আশুতোষ সেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে? রসায়ন বিভাগের অধ্যাপক। অধ্যাপক রসায়ন। রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন এই আশুতোষ সেন। আশুতোষ সেন। তো অমর্ত্য সেন কেন নোবেল পাইছেন খেয়াল করেন, জনকল্যাণের জন্য, অর্থাৎ জনকল্যাণ, অর্থনীতি, দুর্ভিক্ষ এবং দারিদ্র্য নিয়ে তিনি কাজ করেছেন। তাহলে পোভার্টি এন্ড ফেমিন, তাহলে পোভার্টি এন্ড ফেমিনের জন্য, পোভার্টি এন্ড ফেমিন, দারিদ্র্য এবং দুর্ভিক্ষের জন্য, তাহলে এই অমর্ত্য সেন দারিদ্র্য ও দুর্ভিক্ষ, অমর্ত্য সেন দারিদ্র্য ও দুর্ভিক্ষের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন কত সালে? 1998 সালে। আচ্ছা, খেয়াল করেন, শুধু তাই নয়, তিনি সামাজিক চয়ন তত্ত্ব, অর্থাৎ যেটাকে আমরা কল্যাণ অর্থনীতি বলি, অর্থনীতির ক্ষেত্রে যে কল্যাণ, সেটা সামাজিক চয়ন তত্ত্ব, এটার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে দুর্ভিক্ষ দারিদ্র্যের জন্য গবেষণা করে নোবেল পুরস্কার পান কে? তাহলে অ্যান্সার হবে কি? অমর্ত্য সেন। তাহলে দুর্ভিক্ষ এবং দারিদ্র্যের জন্য গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন কে? অমর্ত্য সেন। অথবা বলতে পারে সামাজিক চয়ন তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পান কে? তাহলে লিখে রাখতে পারেন সামাজিক চয়ন তত্ত্ব। সামাজিক চয়ন তত্ত্ব, সামাজিক চয়ন তত্ত্ব, এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, কল্যাণমূলক অর্থনীতির জন্য। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তাহলে দেখেন, এই অমর্ত্য সেন নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসছে। তিনি শিক্ষকতা করেছিলেন কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কোন বিশ্ববিদ্যালয়ে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছিলেন। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে অর্থনীতিতে, মানে কি বলে এটাকে, এশীয়দের মধ্যে দ্বিতীয় কোন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেছিলেন? অমর্ত্য সেন। আর যদি বলে অর্থনীতিতে এশীয়দের মধ্যে প্রথম কে? অমর্ত্য সেন। তাহলে অর্থনীতিতে এশীয়দের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে অর্থনীতিতে এশীয়দের মধ্যে প্রথম, কি বললাম? অর্থনীতিতে এশীয়দের মধ্যে প্রথম, নীতিতে এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এশীয় প্রথম লিখলাম, অর্থনীতিতে এশীয়দের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নাম কি তার? অমর্ত্য সেন। কি নাম ব্রাদার? অমর্ত্য সেন। তাহলে পরীক্ষায় অমর্ত্য সেন নিয়ে অসংখ্যবার প্রশ্ন আসছে তার গ্রন্থ থেকে। যেমন তার গ্রন্থের নাম হচ্ছে পোভার্টি এন্ড ফেমিন। তার গ্রন্থের নাম হচ্ছে পোভার্টি এন্ড ফেমিন, POBERT, পোভার্টি এন্ড ফেমিন, FAMINE, পোভার্টি এন্ড ফেমিন। তাহলে তার গ্রন্থের নাম কি? পোভার্টি এন্ড ফেমিন। তার গ্রন্থের নাম হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস। তার গ্রন্থের নাম হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস। দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস। গ্রন্থের নাম হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস। পোভার্টি এন্ড ফেমিন, দ্য আইডিয়া অফ জাস্টিস। তার গ্রন্থের নাম হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। তার গ্রন্থের নাম হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। লিখে নেন, মানে এগুলো ব্যতিক্রম ধর্মী প্রশ্ন পরীক্ষা দিয়ে দিতে পারে। তাহলে কি বললাম? পোভার্টি এন্ড ফেমিন, দ্য আইডিয়া অফ জাস্টিস, মানে পোভার্টি এন্ড ফেমিন, দ্য আইডিয়া অফ জাস্টিস, আইডিয়া অফ জাস্টিস। এরপরে গ্রন্থ হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। এরপরে তার গ্রন্থের নাম হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড। তার গ্রন্থের নাম হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড। লিখে রাখতে পারেন, প্রশ্ন আসছে হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থকার। তাহলে হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার? হোম ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার? গ্রন্থটি হচ্ছে এই অমর্ত্য সেনের গ্রন্থ। তাহলে এশীয়দের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে আমরা বললাম এই যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কতজন? 4 জন। 4 জনের মধ্যে প্রথম আমরা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, 2 নম্বর পেলাম আমরা অমর্ত্য সেনকে, এবং তৃতীয় যে ব্যক্তি তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুসকে নিয়ে সেই 2006 সাল থেকেও প্রশ্ন হয়েছে। ইউনুসকে নিয়ে 1986 সালের আগেও প্রশ্ন হয়েছে। ইউনুসকে নিয়ে 1976 সালেও প্রশ্ন হয়েছে, যখন তিনি এই যে জোবরা গ্রামে জন্মগ্রহণ করেছেন, যখন তিনি এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1976 সালের প্রশ্ন দেখবেন, তখন যখন তিনি এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, ওই বছরই প্রশ্ন আসছে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
প্রশ্ন এসেছে কিন্তু। অথবা আপনি দেখেন 1999 সালের পরের প্রশ্নগুলো দেখেন, ইউনূসকে নিয়ে অনেকবার প্রশ্ন হয়েছে। সো ইউনূস বর্তমানে ক্ষমতায় আছেন। হ্যাঁ, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আছেন, এই জন্য তাকে নিয়ে যে প্রশ্ন হচ্ছে বিষয়টা তা নয়। বিষয়টা হলো আগেও তাকে নিয়ে প্রশ্ন হয়েছে। সলভ করে দেখবেন। তাহলে তৃতীয় যিনি ব্যক্তি, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেছেন? 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন যৌথভাবে। তার যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। আরেকজন ব্যক্তি নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চতুর্থ যিনি ব্যক্তি, তার নাম হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 2019 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। গুরুত্বপূর্ণ, এটা সালটা গুরুত্বপূর্ণ না, বাকি তিনটা সাল গুরুত্বপূর্ণ যা আলোচনা করলাম। বাকি তিনটা সাল গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলবেন আমি যতটুকু আলোচনা করেছি ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার হয়েছেন যতটুকু আলোচনা করেছি ক্লিয়ার। এইবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস, নোবেল বিজয়ী এশীয়দের মধ্যে আমরা ব্যক্তিগুলো পেলাম। এবার নোবেল বিজয়ী কিছু নারীদের থেকে পরীক্ষা প্রশ্ন অবদান আসে। নোবেল বিজয়ী নারী সেদিনও প্রশ্ন হয়েছে নোবেল বিজয়ী নারীদের থেকে। বেসিক জাহাঙ্গীরনগরে বেসিক আছে এবং সাম্প্রতিক দুইটাই আসে, সাম্প্রতিক একটু কম, বেসিক একটু বেশি। ইতিহাসে সর্বপ্রথম নোবেল বিজয়ী নারী যিনি, তার নাম হচ্ছে মাদাম কুরি। তিনি পদার্থও পেয়েছেন, রসায়নও পেয়েছেন, পোল্যান্ড থেকে। তাহলে পোল্যান্ড থেকে যে ব্যক্তি, মানে তার জন্ম হচ্ছে পোল্যান্ডে, মাদাম কুরি বা মেরি কুরি বলা হয় তাকে। তাহলে 1903 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সর্বপ্রথম পদার্থে যে নারী, তার নাম হচ্ছে মাদাম কুরি। তাহলে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন যে নারী, তার নাম হচ্ছে মাদাম কুরি পেয়েছেন। কোন কোন বিষয়ে পেয়েছেন? তিনি পেয়েছেন পদার্থ বিজ্ঞানে এবং তিনি রসায়নে পেয়েছেন। পদার্থ এবং রসায়নে তিনি পেয়েছেন। সালগুলো গুরুত্বপূর্ণ না, তাও আমি একটু বলি। 1903 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থ বিজ্ঞানে। এরপরে 1911 সালে তিনি পেয়েছিলেন রসায়নে। সালগুলো গুরুত্বপূর্ণ না, একটু বলে রাখি, জানি না দিয়ে দিতে পারে কিনা, একটু বলে রাখি, খেয়াল করেন। এরপরে আসেন, অস্ট্রিয়া থেকে একজন নারী আছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম শান্তিতে নোবেল বিজয়ী যে নারী, তার নাম হচ্ছে বার্থা বন শুটনার। তার নাম কি? শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে, তার নাম হচ্ছে বার্থা বন শুটনার। তিনি অস্ট্রিয়া থেকে বার্থা বন শুটনার শান্তিতে পাইছে। সুইডেন থেকে 1919 সালের দিকে, 1905 সালে তিনি পেয়েছিলেন। সুইডেন থেকে 1909 সালের দিকে সেলমা লেগারলফ তিনি পুরস্কার পেয়েছেন। কয়েকদিন আগে এটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী কে, নারীকে, তার নাম হচ্ছে সেলমা লেগারলফ। তাহলে এই যে সেলমা লেগারলফ কত সালে তিনি পেয়েছেন? সাহিত্যে পেয়েছেন, সাহিত্যে সুইডেন থেকে। তিনি কিন্তু সুইডেন থেকে, সেলমা লেগারলফ সুইডেন থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। সুইডেন থেকে সেলমা লেগারলফ। এবার আসেন, আরেকটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে যে প্রথম মুসলিম নারী শান্তিতে নোবেল পেয়েছে। প্রথম মুসলিম নারী শান্তিতে নোবেল পায়। প্রথম মুসলিম নারী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ইরান থেকে যিনি পেয়েছেন, তার নাম হলো শিরিন এবাদি। কি নাম? শিরিন এবাদি কোত্থেকে? মুসলিম নারী শান্তিতে ইরান থেকে পেয়েছেন শিরিন এবাদি। আরেকটা প্রশ্ন দিয়ে দেয়, নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর নাম কি? তার নাম হচ্ছে মালালা ইউসুফজাই, পাকিস্তান থেকে।
তাহলে নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর নাম হচ্ছে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই। নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর নাম হচ্ছে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই। তাহলে সর্বকনিষ্ঠ শহীদের নাম হচ্ছে মালালা। মালালা। এই মালালা সর্বকনিষ্ঠ শহীদ, মানে সরি, নোবেল বিজয়ী, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। আমাকে একটু বলবেন যতটুকু আলোচনা করেছি, আমাকে একটু বলবেন যতটুকু আলোচনা করেছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন কিনা। যতটুকু আলোচনা করেছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন কিনা। যতটুকু আলোচনা করেছি ক্লিয়ার হয়েছেন কিনা। যতটুকু আলোচনা করেছি ক্লিয়ার হয়েছেন কিনা। ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, ক্লাসের পিডিএফ দেওয়া হবে, ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। যতটুকু আলোচনা করেছি ক্লিয়ার। আপনারা একটু ক্লাসটাতে রিয়েক্ট দেন তো ভাই, আমাদের যে ক্লাসে একটু রিয়েক্ট দেন, তাহলে মানুষ বুঝবে এটা ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে। একটু একটু বলেন। আচ্ছা, আসুন আমরা আরেকবার একটু আলোচনা করব, যাদের কাছে মনে হচ্ছে দ্রুত তাদের জন্য একটু স্লোলি আলোচনা করব। নারী। তাহলে দেখেন, প্রথম নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানে যে নারী নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে মাদাম কুরি। রসায়নেও তিনি পেয়েছেন। তাহলে পদার্থ রসায়নে পেয়েছেন মাদাম কুরি। শান্তিতে পেয়েছেন বার্থা বন সুটনার। বার্থা বন সুটনার অস্ট্রিয়া থেকে। আচ্ছা, এরপরে আসেন সেলমা লেগার লফ। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেন থেকে। প্রথম সাহিত্যে নোবেল পান সুইডেন থেকে সেলমা লেগার লফ। প্রথম মুসলিম নারী নোবেল পুরস্কার বিজয়ী যিনি, মুসলিম নোবেল বিজয়ী নারী, প্রথম নোবেল বিজয়ী নারী মুসলিম, তার নাম হচ্ছে শিরিন এবাদি। শিরিন এবাদি। শিরিন এবাদি। মুসলিম বিজয়ী নোবেল বিজয়ী নারী নাম হচ্ছে শিরিন এবাদি। শিরিন এবাদি। শিরিন এবাদি। শান্তিতে পেয়েছেন। শান্তিতে পেয়েছেন ইরান থেকে শিরিন এবাদি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন আমরা নোবেল বিজয়ী, খেয়াল করেন, এবার আসেন আমরা নারীগুলো একটু আলোচনা করেছি। এবার খেয়াল করেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই বা মিস যায় না। কিছু ব্যক্তিত্ব আছে যারা নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেছেন, সেই জায়গাগুলো থাকে। এবং বিবিধ কিছু তথ্য থাকে যে নোবেল পুরস্কার পাইছে, তিনি কাজ করেন একটা কিন্তু পেয়েছেন অন্য কাজে, এরকম কিছু তথ্য পরীক্ষায় চলে আসে। এরকম কিছু তথ্য পরীক্ষায় চলে আসে। দেখেন, তাহলে একটু আলোচনা করতে চাই। বলেন যতটুকু আলোচনা করেছেন নোট করেছেন কিনা, নোট ডান কিনা, নোট ডান কিনা, নোট করা হয়েছে কিনা একটু আমাকে বলবেন। নোট ডান হয়েছে কিনা একটু আমাকে বলেন, নোট ডান হয়েছে কিনা। এরপরে তাহলে আমি নেক্সট টপিক আলোচনা করব। নেক্সট আলোচনা করব। আচ্ছা দেখেন, তাহলে নোবেল পুরস্কার বিজয়ী একাধিক যে সংগঠনগুলো আছে, সংস্থাগুলো আছে, এটা থেকে পরীক্ষায় বিগত একবার ঢাবিতে আসছে, বিসিএস এ আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। আমরা সলভ করলে দেখতে পাবো কিছু সংগঠন আছে যারা একাধিকবার নোবেল বিজয়ী পেয়েছে। কিছু সংস্থা বা সংগঠন, সংস্থা বা সংগঠন একাধিকবার আসছে। খেয়াল করেন, একটা হচ্ছে আইসিআরসি, ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, যেটা আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। রেড ক্রস, কিছু জায়গায় এটা রেড ক্রিসেন্ট, কিছু জায়গায় রেড ক্রুশ নামে ডাকা হয়। তাহলে এই যে রেড ক্রস, আমাদের দেশে রেড ক্রস, রেড ক্রিসেন্ট, তাহলে এই যে রেড ক্রস সোসাইটি যেটা আছে, কমিটি যেটা আছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যেটা আইসিআরসি, আইসিআরসি, তাহলে এই যে এই কমিটিটা 3বার নোবেল পুরস্কার পাইছে। কয়বার? 3বার। তাও পেয়েছে শান্তিতে। কতবার? 3বার নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। কিসে? শান্তিতে। সালটা লাগে না, কিন্তু বলে সর্বাধিক নোবেল বিজয়ী সংগঠন কোনটা বা সংস্থা কোনটা। 1917-তে একবার পেয়েছে, 44-এ পেয়েছে এবং 63-তে পেয়েছে। 3টা বার। সাল আসে না, তাও আমি একটু সাল বলে রাখি। 1917 সালে, 44 সালে এবং 63 সালে। আপনার জানার আগ্রহের জায়গা থেকে বলে দিলাম, 3বার এই সংস্থাটা পেয়েছে। এরপরে ইউএনএইচসিআর, 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 অর্থাৎ ইউএনএইচসিআর যেটা আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক হাই কমিশন, যেটা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস
আন্তর্জাতিক শরণার্থী, আমি শরণার্থী লিখে রাখি, তাহলে এই শরণার্থী কমিশনার যেটা, হাই কমিশন যেটা, সেটা দুবার নোবেল পুরস্কার পেয়েছে, শান্তিতে পেয়েছে। কিসে পেয়েছে? শান্তিতে। শান্তিতে পেয়েছে, দুবার পেয়েছে শান্তিতে। কিসে কিসে পেয়েছে? 1954 সালে পেয়েছে এবং 1961 সালে পেয়েছে। 54 এবং 61 লাগবে না, শুধু বলে দিলাম এই দুইটা সংগঠন, এই দুইটা সংগঠন। আচ্ছা, এইবার আসেন, কিছু মানুষ আছে, কিছু ব্যক্তিত্ব আছে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেছেন, নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেছেন, অথবা সরকারের চাপে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছেন। এমন মানে সরকারের চাপে কেউ প্রত্যাখ্যান করেছে, তাদের নিজের শেষ মানে মানে স্বেচ্ছায় তিনি প্রত্যাখ্যান করে ফেলেছেন, এরকম কিছু মানুষ আছে। এইগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। আমাকে একটু বলতে পারবেন এরকম দুই একটা ব্যক্তির নাম কি জানেন কি আপনারা? বলতে পারবেন? বলতে পারবেন কি? দুই চারটা ব্যক্তির নাম কি জানেন? বলতে পারবেন যারা নোবেল বিজয়ী এবং প্রত্যাখ্যান করেছেন? দেখি কারা জানেন, ওদের কমেন্ট গুলো একটু দেখতে চাই। দুইটা পেজে কমেন্ট দেখবো, অর্ণব স্যার দেখবো, মিহির জিকে পেজ থেকে দেখবো। আমরা প্রশ্ন সলভে যাব ইনশাআল্লাহ। একজন বলছে পিডিএফ দিবেন কি স্যার? হ্যাঁ দিব। জগন্নাথ ইউনিভার্সিটির রিটেন, হ্যাঁ আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাই বিসিএস এর ব্যাচ কবে থেকে শুরু? অলরেডি ব্যাচ চলছে, রেকর্ডিং পেয়ে যাবেন ব্যাচে যারা এখন ভর্তি হবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, লিডাক্থ বলেছেন, আচ্ছা লিডাক্থ জেপল সাত্রে বলছেন, লিডাক্থ বলছেন, জেপল সাত্রে বলছেন, লিডাক্থ বলছেন, জেপল সাত্রে। জগন্নাথের লিখিত নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, যারা অ্যান্সার দিয়েছেন খেয়াল করেন, এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। কতজন ব্যক্তি? দুজন ব্যক্তি, দুইজন। স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন দুজন ব্যক্তি। একজন হচ্ছে ফ্রান্সের জেপল সাত্রে, ফ্রান্সের জেপল সাত্রে, ফ্রান্স, এই ফ্রান্সের যে পল, জেপল সাত্রে, জেপল সাত্রে, ফ্রান্সের জেপল সাত্রে, তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, সময় তখন 1964 সালের দিকে তিনি করেছেন। আরেকজনের নাম হচ্ছে লি ডাকথো, লি ডাকথো, তিনি ভিয়েতনামের, লি ডাকথো, ভিয়েতনাম, 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 দ্য টাইগার অফ বাইসাইকেলের দেশ হচ্ছে ভিয়েতনাম, এই ভিয়েতনামের লি ডাকথো, আর ফ্রান্সের হচ্ছে জেপল সাত্রে, জেপল সাত্রে। সরকারি কিছু চাপে, সরকারের চাপে কিছু ব্যক্তিত্ব নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। যেমন আপনি যদি চিন্তা করেন জার্মানি, জার্মানির একজন ব্যক্তির নাম হচ্ছে কার্ল ভন, কার্ল ভন অ্যাসিস্কাই, একজন ব্যক্তির নাম কার্ল ভন অ্যাসিস্কাই। নাম খুবই মানে খুবই কঠিন নাম, তাও একটু বলি। কার্ল ভন, কার্ল ভন অ্যাসিস্কাই, অ্যাসিস্কাই, কার্ল ভন অ্যাসিস্কাই, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি মানে সরকারের চাপে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সরকারি চাপে, জার্মানি থেকে, জার্মানি থেকে, জার্মানি থেকে। ও এ ব্যক্তি শান্তিতে পেয়েছিল, প্রত্যাখ্যান করেছে শান্তিতে। আচ্ছা, এরপরে দেখেন রাশিয়া থেকে, জার্মানি থেকে অনেকেই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া, রাশিয়া থেকে একজন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি প্রত্যাখ্যান করেছেন। নাম হচ্ছে বরিস পেরেশ, বরিস পেরেস্ট্রনক, বরিস পেরেস্ট্রনক, নাম খুবই কঠিন, বরিস পেরেস্ট্রনক, বরিস পেরেস্ট্রনক। আমি লিখি বরিস পেরেস, পেরেস্ট্রনক, ত্রনক, বরিস পেরেস্ট্রনক, বরিস পেরেস্ট্রনক, হ্যাঁ, তিনি রাশিয়া থেকে, রাশিয়া, রাশিয়া থেকে মানে তিনি রাশিয়ার ব্যক্তিত্ব, রাশিয়ার ব্যক্তি, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, সরকারি চাপে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আচ্ছা, এবার আসেন, তাহলে একটু এই জিনিসগুলো একটু ব্যতিক্রম তথ্য দেখে রাখতে হবে। আরেকটা জায়গা থেকে নোবেল থেকে প্রশ্ন হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে যে তিনি রাজনীতিবিদ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে বা সাহিত্যে, বা এরকম কোন গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে? দেখেন, মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ড্যানিয়েল ক্যানিম্যান, মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এরকম দুই চারটা তথ্য একটু লিখেন তো, ব্যতিক্রম কিছু তথ্য, ব্যতিক্রম কিছু তথ্য, যে মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পান,
মনোবিজ্ঞানী অর্থনীতিতে নোবেল পান ড্যানিয়েল ক্যানিম্যান। মনোবিজ্ঞানী 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 কিন্তু অর্থনীতিতে নোবেল পান। মনোবিজ্ঞানী কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার নাম হচ্ছে ড্যানিয়েল ড্যানিয়েল ক্যানিম্যান। ড্যানিয়েল ক্যানিম্যান। মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম হচ্ছে ড্যানিয়েল ক্যানিম্যান। ড্যানিয়েল ক্যানিম্যান। ড্যানিয়েল ক্যানিম্যান। আচ্ছা, এরপরে আসেন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। দার্শনিক ব্যক্তি হচ্ছে দার্শনিক, ফিলোসফার, কিন্তু নোবেল পুরস্কার পাইছে সাহিত্যে। তাহলে নোবেল পুরস্কার পেয়েছে সাহিত্যে, দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1950 সালে। তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। তাহলে এই যে বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল, তাহলে মনোবিজ্ঞানী কি বলে দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে বার্ট্রান্ড রাসেল 1950 সালে। আচ্ছা, এরপরে আসেন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। রাজনীতিবিদ 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 তিনি কিন্তু কিসে পেয়েছে? সাহিত্যে পেয়েছে। আপনারা হয়তো সবাই তার নাম জানেন। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে। নাম বলতে পারবেন? উইনস্টন চার্চিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য উইনস্টন চার্চিল। কি নাম? উইনস্টন চার্চিল। উইনস্টন 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 চার্চিল। উইনস্টন চার্চিল। তাহলে এই যে উইনস্টন চার্চিল, তার যে গ্রন্থ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য তিনি পেয়েছেন সেকেন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উইনস্টন চার্চিল। সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী হয়েও সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান। সঙ্গীত শিল্পী, কি বললাম? বললাম সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে পেয়েছে, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, নাম হচ্ছে বব ডিলান। বব ডিলান। সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, তার নাম হচ্ছে বব ডিলান। সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার যে ব্যক্তি পেয়েছেন তার নাম হচ্ছে বব ডিলান। কি নাম? বব ডিলান। তাহলে সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার যে ব্যক্তিটা পেয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে বব ডিলান। তাহলে সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার যে ব্যক্তিটা পেয়েছেন তার নাম কি? বব ডিলান। সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার যে ব্যক্তিটা পেয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে বব ডিলান। বব ডিলান। বব ডিলান। সঙ্গীত শিল্পী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার যে ব্যক্তিটা পেয়েছেন তার নাম কি? বব ডিলান। তাহলে এই যে গুরুত্বপূর্ণ এই আলোচনা, মনোবিজ্ঞানী অর্থনীতিতে ড্যানিয়েল ক্যানিম্যান, দার্শনিক সাহিত্যে বার্ট্রান্ড রাসেল, অর্থনীতিবিদ সাহিত্যে উইনস্টন চার্চিল, সঙ্গীত শিল্পী কিন্তু সাহিত্যে বব ডিলান। 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 মানে নোট করতে পেরেছেন কিনা, ক্লাসের টপিক গুলো লিখতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো ভাই। একটু আমাকে একটু জানান তো ভাই, কমেন্ট করে একটু। যে যে পেজ থেকে একটু আছেন, মিহির জিকে থেকে অনেকেই আছেন, মিহির জিকে থেকে অনেকেই আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বব ডিলানের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, বলতে পারবেন? বব ডিলানের একটা আত্মজীবনী গ্রন্থ আছে, কেউ কি বলতে পারবেন সেই গ্রন্থটার নাম কি? দ্য ক্রনিকল ভলিউম। দ্য ক্রনিকল ভলিউম। বব ডিলানের একটা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে ক্রনিকল ভলিউম। ক্রনিকল ভলিউম। ক্রনিকল ভলিউম। ওকে ওকে, ক্লাসে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন তো ভাই। আর এই ক্লাসটা যে যেখান থেকে দেখছেন একটু ক্লাসে ই করেন তো, একটু আপনারা ই ব্যবহার করেন, তো রিয়াকশন ব্যবহার করেন। ক্লাসের যে ইতে আছে সেটাতে একটু রিয়াকশন দেন। হ্যাঁ, হুড়মুড় করে লিখছি। আচ্ছা, হুড়মুড় করেই লিখেন ব্রাদার। আসেন আমরা একটু এবার বুস্টার ডোজ দিব আপনাদেরকে। এবার আপনি আমার সাথে আলোচনায় আসবেন। আমি কোশ্চেন সলভ করবো না, কোশ্চেন সলভ করবেন আপনি। আমি কোশ্চেন সলভ করবো না, কোশ্চেন সলভ করবেন আপনি। আল্লাহ ভরসা। ঠিক আছে? ফাইনাল সাজেশনের কত নম্বর পেজ আমি বলে দিব আজকে। এই যে আপনি ফাইনাল সাজেশন বই ধরেন, মিহির জিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে, মিহির জিকে ফাইনাল সাজেশন বইয়ে আসেন। এবার আপনি মিহির জিকে ফাইনাল সাজেশন বইয়ে আসবেন। বইয়ে এসে
আপনি যে জায়গাটা এই টপিকটা পাবেন সেই জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কারগুলো একটা জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছে। আন্তর্জাতিক পুরস্কারগুলো একসাথে আছে। আন্তর্জাতিক পুরস্কারগুলো একসাথে আছে। আমি বলে দিব আপনাদেরকে কোথায় আছে। কেউ যদি একটু পেয়ে থাকেন, দেখেন আপনি আন্তর্জাতিক একদম খেলাধুলার আগের পৃষ্ঠায়, খেলাধুলার আগের পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন। খেলাধুলার আগের পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন এই টপিকটা, আন্তর্জাতিক পুরস্কার নিয়ে। আন্তর্জাতিক পুরস্কার থেকে এখন অব্দি আমি বইয়ের মধ্যে অলরেডি দাগায় রাখছি। দেখেন বইয়ের মধ্যে যে দেখায়, এই যে দেখেন আন্তর্জাতিক পুরস্কার থেকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে, এই যে যে ফিদে মানে ফ্রান্সের জেপল সাত্রে এটা আসছে, বিভিন্ন সময় এসছে, আমি এটা বইয়ে দাগিয়ে রেখেছিলাম। বব ডিলানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে ক্রনিকল ভলিউম। ক্রনিকল ভলিউম, ক্রনিকল ভলিউম, ক্রনিকল ভলিউম। ওকে, আল্লাহ ভরসা। আমরা এটা ক্লাস আটকে যাচ্ছে কিনা আমি জানি না। যদি আটকে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো নেটওয়ার্কের ইস্যুর কারণে মাঝে মাঝে আটকে যেতেও পারে, আটকে যেতেও পারে। চলেন আমরা একটু সলভ করব, আমরা একটু সলভ করব ক্লাস, দেখি। ওকে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, আমরা একটা বলে রাখি যে আমাদের আমাদের নতুন যে ব্যাচ 1499 টাকায় বাংলা ইংরেজি জিকে আর চট্টগ্রামের জন্য স্পেশাল আইকিউ ব্যাচ, 1499 টাকায় আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের ব্যাচগুলো হলো জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, খুলনা, আরো যতগুলো ভার্সিটি আছে সকল ভার্সিটির জন্য আমাদের ব্যাচ। হ্যাঁ, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। তো বাংলা আমি পড়াবো, অর্ণব স্যার পড়াবে ইনশাআল্লাহ, আর ইংরেজি পড়াবে আমির ভাই, এবং বাংলা পড়াবে হচ্ছেন হাসনাত ভাই পড়াবেন, কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত ভাই। তো এর সাথে আমাদের রাশেদ স্যার যুক্ত আছেন, আর অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। তো যারা পড়তে চান, আমি আমাকে কথা দিলাম ঢাকা ইউনিভার্সিটিতে 30টা প্রশ্নে 30টাই কমন দেখিয়েছি, আল্লাহ ভরসা। ক্লাস থেকে কমন দেখিয়েছি, সরাসরি সবগুলো আলোচনা করেছি ক্লাসে। ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আপনি ব্যাচে আসলে বেস্ট একটা সার্ভিস পাবেন। সো আপনি আসেন, আমি আপনাকে মিহির জিকে ফাইনাল সাজেশন পরিপূর্ণভাবে ধরে শেষ করাবো। আমি জিকে ট্যালেন্ট হান্ট আপনাকে শেষ করাবো, হাই ভোল্টেজ আপনাকে শেষ করাই দিব ইনশাআল্লাহ। আসেন, এটা হচ্ছে ফুল কোর্স, আসতে পারেন। আর রেকর্ড ক্লাস করতে হবে কিনা, কিছু রেকর্ড ক্লাস করতে হবে, কিছু লাইভ ক্লাস করতে হবে, আল্লাহ ভরসা। আর যারা বিসিএস এর ক্যান্ডিডেট আছেন তাদের জন্য জিকের একদম ডেডিকেটেড ব্যাচ আছে, আপনি চাইলে বিসিএস এর ব্যাচে ভর্তি হতে পারবেন, মানে জবের ব্যাচে ভর্তি হতে পারবেন। তো আপনার ভর্তির জন্য যেটা করতে হবে, এই যে 01727998624, 01727998624, 01727998624, এই নাম্বারে জাস্ট আপনি একটা হোয়াটসঅ্যাপে নক দিবেন বিকাশ করে টাকা পাঠিয়ে, 1499 টাকা কোর্স ফি। আপনি লাইভ ক্লাস পাবেন, লাইভ ক্লাসের পরে রেকর্ড থেকে যাবে। আচ্ছা চলেন আমরা একটু কোশ্চেন সলভে চলে যাই। দেখাবো জবের ক্যান্ডিডেট ভাই যারা আছেন তারা একটু রেসপন্স করেন, জবের ক্যান্ডিডেট ভাই যারা আছেন তারা একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, আপনারা দেখেন। ওকে, 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে? নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে? তেলের খনির মালিক ছিলেন? না। জাহাজের ব্যবসা করতেন? না। ইস্পাতের কারখানা ছিল? তাও না। উন্নত ধরনের বিস্ফোরক, ওই যে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি ব্রাদার? ডিনামাইট আবিষ্কার করেছিলেন। অ্যান্সার কি? ডিনামাইট আবিষ্কার করেছেন। অ্যান্সার কি? ডিনামাইট আবিষ্কার করেছেন। অ্যান্সার হচ্ছে ডিনামাইট আবিষ্কার করেছেন। ডিনামাইট আবিষ্কার করেছেন। ডিনামাইট আবিষ্কার করেছেন। এবার 2 নম্বর প্রশ্নের দিকে দেখেন, অ্যান্সার করবেন 2। ডিনামাইট আবিষ্কার করেন কে? দেখেন দুইটাই মানে চাকরি পরীক্ষায় আসে। ডিনামাইট আবিষ্কার করেছিলেন কে? আলফ্রেড নোবেল আবিষ্কার করেছেন। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বর প্রশ্ন, কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন? কোন মুসলিম? আচ্ছা, আলোচনার মধ্যে আসে নাই, কিন্তু প্রশ্ন পড়তে গিয়ে ইনশাআল্লাহ আলোচনা আসবে। আলোচনায় আসে নাই, প্রশ্ন পড়তে গিয়ে আলোচনায় আসবে।
কি বলছে? মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন ইয়াসির আরাফাত, আনোয়ার সাদাত, প্রফেসর আব্দুল সালাম, নাগিব মাহফুজ। দেখি কমেন্ট করেন তো, কমেন্ট করেন। 3 নম্বর প্রশ্ন, কমেন্ট করেন, অ্যান্সার কমেন্ট করেন। 3, কোন মুসলিম মনীষী? মুসলিম মনীষী। প্রশ্ন 3, সবাই যে যে পেজে আছেন কমেন্ট করার চেষ্টা করেন। আচ্ছা, আনোয়ার সাদাত বলছেন, 3-এর 3 বলছেন, আনোয়ার সাদাত 3-এর সি। তাহলে আমাকে একটু প্রশ্ন করেন, আনোয়ার সাদাত কত সালে নোবেল পুরস্কার পাইছেন? তাহলে আনোয়ার সাদাত কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? বল, কমেন্ট জানান। আনোয়ার সাদাত কবে নোবেল পুরস্কার পেয়েছেন? আনোয়ার সাদাত। 4 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাবো, আপনি ওটা অ্যান্সার করেন, আমি দেখবো ইনশাআল্লাহ। 4, নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে? তাহলে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীর নাম কি? শিরিন এবাদি। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে? শিরিন এবাদি। নোবেল বিজয়ী মুসলিম নারীর নাম কি? শিরিন এবাদি। শিরিন এবাদি। মুসলিম নারীর নাম কি? শিরিন এবাদি। আচ্ছা, ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি কোন সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন? তাহলে ইরানের মানবাধিকার কর্মী এই যে শিরিন এবাদি কত সালে নোবেল পুরস্কার লাভ করেছেন? 2003 সালে। কত সালে? 2003 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে শিরিন এবাদি কত সালে? 2003 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন শিরিন এবাদি, 2003 সালে। আসেন 6 নম্বর প্রশ্ন দেখেন। 2006 সালে 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে? 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে কে? আচ্ছা, এটা সাহিত্যে হবে না, এটা অ্যাকচুয়ালি শান্তিতে হবে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে, না না ঠিক আছে, সাহিত্য বললেও ঠিক আছে, অপশনগুলো চিন্তা করেন, অপশনগুলো চিন্তা করেন, দেখেন তো। সাহিত্যে বলছে 2006 সালে, যদি এখানে শান্তি বলতো, শান্তিতে কে পাইছে, তাহলে আমি ইউনুস দেখাতে পারতাম, কিন্তু সাহিত্যে কে পাইছে এটা অনেক আগের প্রশ্ন, আপনি স্কিপ করতে পারেন, চাইলে চাইলে আপনি স্কিপ করতে পারেন, চাইলে এটার সাথে আর একটা নতুন করে তথ্য আপনি পড়েও রাখতে পারেন। এই যে এখানে সাহিত্যের জায়গায় শান্তি বলে দিলে ইউনুস চলে আসবে, আর সাহিত্য বলে দিলে ওরহান পামুক চলে আসবে। ওরহান পামুক, ওরহান পামুক, ওরহান কে যেন একটু আগে কমেন্ট করছেন ওরহান পামুককে নিয়ে, ওরহান। আচ্ছা, এরপরে আসেন 2011 সালে শান্তিতে নোবেল বিজয়ী, এটা অনেক আগের প্রশ্ন, স্কিপ করতে পারি আমরা এটা। আচ্ছা, এরপরে আসেন মাদার তেরেসা। আচ্ছা, মাদার তেরেসা নোবেল পুরস্কার লাভ করেছিলেন, মাদার তেরেসা নোবেল পুরস্কার লাভ করেছেন এই জন্য মাদার তেরেসা নিয়ে প্রশ্ন আসছে। মাদার তেরেসা, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? ইংল্যান্ড, ইন্ডিয়া, মেসিডোনিয়া। তাহলে মেসিডোনিয়ার স্কোপজি শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা। মেসিডোনিয়ার স্কোপজি শহরে জন্মগ্রহণ করেছিলেন। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় আশ্রম খোলেন? অবহেলিত শিশুদের জন্য কলকাতায় আশ্রম খুলেছিলেন, তাই না? কলকাতায় না মাদার তেরেসা? অবহেলিত শিশুদের জন্য কলকাতায় আশ্রম খোলেন মাদার তেরেসা। তাহলে মাদার তেরেসা নিয়ে 2-4টা তথ্য বলে দিলে মনে হয় ভালো হয়, যদি সম্ভব হয় মাদার তেরেসা নিয়ে 2-4টা তথ্য লিখে রাখেন। মাদার তেরেসা নিয়ে 2-4টা তথ্য লিখে রাখেন, পরীক্ষায় প্রশ্ন চলে আসতেই পারে। মাদার তেরেসা 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? 1910 সালে, যেটা বর্তমানে স্কোপজি শহর, মেসিডোনিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এই যে স্কোপজি শহরে তিনি 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জাতি হিসেবে ছিলেন আলবেনীয় জাতি। তাহলে আলবেনীয় জাতি, তিনি জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়ার স্কোপজি শহরে বা স্কোপজে শহরে, ঠিক আছে? আচ্ছা, এবং ভারত তাকে নাগরিকত্ব দেয় 1948 সালে। এই মাদার তেরেসাকে ভারত নাগরিকত্ব দেয় কত সালে? মাদার তেরেসাকে ভারত নাগরিকত্ব দিয়েছিল 1948 সালে। তিনি স্কোপজে শহরে জন্মগ্রহণ করেছিলেন, মেসিডোনিয়ার স্কোপজে শহরে। তিনি আলবেনীয় নাগরিক, আলবেনীয় নাগরিক। খেয়াল করেন 1950 সালে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, তার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। তাহলে এই যে মিশনারিজ অফ চ্যারিটি কত সালে গড়ে তুলেছিলেন তিনি? 1950 সালে। মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি কত সালে? 1950 সালে গড়ে তোলেন, 1950 সালে। ওকে। আচ্ছা, এরপরে 1952 সালে তিনি কি করলেন? কলকাতার কালীঘাট নামক একটা জায়গা আছে, কলকাতার একটা কালীঘাট নামক জায়গা, 1952 সালে কলকাতার কালীঘাট নামক একটা জায়গা আছে, যেখানে একটা মন্দির ছিল, হিন্দু মন্দির, পরিত্যক্ত মন্দির। সেই মন্দিরের মধ্যে তিনি প্রথম নির্মল হৃদয় প্রতিষ্ঠান গড়ে তোলেন,
যারা ওই যে মুমূর্ষু ব্যক্তিদের সেবা দানের জন্য। তাহলে তিনি কলকাতার কালীঘাটে একটা পরিত্যক্ত মন্দিরে, একটা মানে ভাঙাচোরা মন্দিরে তিনি প্রথম নির্মল হৃদয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। কি প্রতিষ্ঠান? নির্মল হৃদয়। নির্মল হৃদয়, নির্মল হৃদয়, নির্মল হৃদয়। তাহলে প্রশ্ন হতে পারে যে নির্মল হৃদয়, নির্মল হৃদয়, তাহলে নির্মল হৃদয় 1952 সালে তিনি গড়ে তুলেছিলেন কলকাতার কালীঘাটে। কলকাতার কালীঘাটে নির্মল হৃদয়, কলকাতার কালীঘাটে। আচ্ছা, এরপরে এই যে মাদার তেরেসা, তাকেই কিন্তু বলা হয় লিভিং সেন্ট। প্রশ্ন আসে যে লিভিং সেন্ট, লিভিং সেন্ট বলা হয় কাকে? এই যে লিভিং সেন্ট বলা হয় কাকে? মাদার তেরেসাকে লিভিং সেন্ট নামে ডাকা হয়, মাদার তেরেসা লিভিং সেন্ট। এবং তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয়। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হলো মাদার তেরেসা। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ, প্রশ্ন আসে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই মাদার তেরেসা, মাদার তেরেসা। তাহলে এই জন্য পরীক্ষায় প্রশ্ন দিয়েছে মাদার তেরেসার পথের অবহেলিত শিশুদের জন্য, কুষ্ঠ রোগীদের জন্য তিনি কি করেছেন? নির্মল হৃদয় গড়ে তুলেছিলেন কলকাতার কালীঘাট নামক জায়গায় 1952 সালে। কত সালে? 1952 সালে। আসুন, জিনিসগুলো কিন্তু রিলেশন করে পড়তে হবে, রিলেট করে পড়তে হবে। 11 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 11 কি বলছে? নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালিকে, প্রথম বাঙালিকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আলোচনা করেছি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে নোবেল পুরস্কার লাভ করে? দেখি পারেন কিনা। আলোচনা ক্লাসের মধ্যে আলোচনায় আসে নাই টপিকের মধ্যে, কিন্তু এখন আলোচনা করে দিতে চাই। আন্তর্জাতিক সংগঠন মানে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, দেখে অ্যান্সার করেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? আইএলও 1969 সালে, 1969 সালে। এখন 1969 সালে আরো কিছু প্রতিষ্ঠান আছে নোবেল পুরস্কার পেয়েছে, যেমন এরকম বলতে পারেন, যেমন আপনি যদি আগের কথা চিন্তা করেন, ইউনিসেফ নোবেল পুরস্কার পেয়েছে 1965 সালে। ইউনিসেফ নোবেল পুরস্কার পেয়েছে, শান্তিতে পেয়েছে ইউনিসেফ। এরপরে আপনি ধরেন এই যে জাতিসংঘ শান্তিরক্ষী যে বাহিনী আছে 1988 সালে নোবেল পুরস্কার পেয়েছে। জাতিসংঘ 2001 সালে নোবেল পুরস্কার পাইছে। এগুলো কিন্তু মাঝে মাঝে আগের প্রশ্ন মাঝে মাঝে চলে আসে যে কোন সংস্থা নোবেল পুরস্কার পাইছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাধিক নোবেল পুরস্কার প্রাপ্ত সংস্থাগুলো কোনটা সেটা। আচ্ছা, শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তির নাম কি? তাহলে শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র ব্যক্তি কোনটা? এই যে ভিয়েতনামের লি ডাক থো। পল স্যামুয়েলসন তো অর্থনীতিতে নোবেল পেয়েছিল। তাহলে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার আন্দোলন কর্মী তিনি। মার্টিন লুথার কিং বলেছিলেন যে কি বলেন, তার একটা উক্তি আছে, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তাহলে দেখেন ভিয়েতনামের লি ডাক থো, ভিয়েতনামের কি লি ডাক থো, লি ডাক থো, ভিয়েতনামের লি ডাক, ভিয়েতনামের লি ডাক থো। আচ্ছা, একজন বলছে কমেন্ট পড়েন না ভাই, রেজওয়ান বলছেন ভাই কমেন্ট পড়ি। কমেন্ট পড়তে গেলে ওই আপনাদের নাম পড়তে গেলে আপনি খুশি হবেন, নাম পড়তে গেলে খুশি হবেন, ওই রকম ক্লাস নেই না আসলে। যেটা করি সেটা হলো যে পড়ার একটু ভালো করে পড়াই, কনফিউজিং কমেন্ট গুলো একটু দেখার চেষ্টা করি। আমার এখানে অ্যাডমিন থাকে, ওরা সেটা পিন করে রাখে, আমি তখন দেখে নেই ইনশাআল্লাহ। ওকে, আসেন তারপরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। এরপরে আসেন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তাহলে একটু অ্যান্সার করেন তো 14 নম্বর কোশ্চেনটা, পারেন কিনা দেখি। দেখেন এইগুলো কিন্তু খুব ভেতর থেকে প্রশ্ন। কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেছিলেন? কোন বিজ্ঞানী? দেখেন লাইনাস পলিং, লাইনাস পলিং যিনি বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। লাইনাস পলিং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, এরপরে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে? তাহলে কয়টা কমিটি কাজ করে? একটু আগে বলতেছিলাম ভাই, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা করে কমিটি, অর্থাৎ 6টা কমিটি কাজ করে। কয়টা কমিটি? 6টা কমিটি কাজ করে। দেখেন প্রশ্ন আসছে মানে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 17 নম্বর প্রশ্ন, শান্তির জন্য কোন মহিলা, ও আচ্ছা এখানে 16 নম্বর আছে, নিচের কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে? শান্তিতে নোবেল বিজয়ী ঘোষণা করে। তাহলে আমরা দেখি রয়্যাল সুইডিশ একাডেমি দেয় মানে পদার্থ বিজ্ঞান, মানে কি বলে এটাকে, এই চিকিৎসা শাস্ত্রে, সুইডিশ একাডেমি চিকিৎসা শাস্ত্রে,
তাহলে নোবেল কমিটি অফ দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট, তাহলে এই যে নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল কমিটি নরওয়ে থেকে দেয় এই শান্তিতে, কিসে দেয়? শান্তিতে। আসেন, শান্তির জন্য কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পান? শান্তির জন্য। তাহলে শান্তির জন্য সর্বপ্রথম নোবেল বিজয়ীর নাম কি? শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী, নারী আলোচনা করেছে। দেখেন, শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারীর নাম কি? বার্থা বন শুটনার। একটু আগে আলোচনা করেছিলাম, বার্থা বন শুটনার। শান্তিতে নোবেল বিজয়ী নারী বার্থা বন শুটনার, বার্থা বন শুটনার, বার্থা বন শুটনার, বার্থা বন শুটনার। শান্তিতে নোবেল বিজয়ী নারী বার্থা বন শুটনার, বার্থা বন শুটনার। আচ্ছা, এরপরে আসেন, সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলাকে। তাহলে সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম কি? সাহিত্যে নোবেল বিজয়ী, সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী, সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারীর নাম কি? সেলমা লেগারলফ, সেলমা লেগারলফ, সেলমা লেগারলফ। আচ্ছা, এরপরে আসেন 19 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী আরবি ঔপন্যাসিক কে? নোবেল বিজয়ী আরবি ঔপন্যাসিক, দেখি পারেন কিনা। নোবেল বিজয়ী আরবি ঔপন্যাসিক, এই যে ব্যতিক্রম 2-4টা তথ্য আমরা পাচ্ছি। এই যে নাগিব মাহফুজ, তাহলে নোবেল বিজয়ী আর মানে আরবি ঔপন্যাসিকের নাম হচ্ছে নাগিব মাহফুজ। নাগিব মাহফুজ নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে? 1988 সালে। কত সালে? 1988 সালে। এই 1988 সালেও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। আচ্ছা, এরপরে আসেন, নোবেল বিজয়ী শিরিন এবাদি কোন দেশের নাগরিক? তাহলে শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, ইরানের নাগরিক, ইরান থেকে পেয়েছেন, ইরানের নাগরিক। আচ্ছা, এরপরে আসেন, ভারত উপমহাদেশে কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ভারতীয় উপমহাদেশে। তাহলে ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল বিজয়ী ব্যক্তির নামকে দেখিতে পারেন কিনা, একটু দেখেন তো, বলেন তো আমাকে, পারবেন? ভারতীয় উপমহাদেশ থেকে চন্দ্রশেখর ভিক্টর রমান পেয়েছিলেন, চন্দ্রশেখর ভিক্টর রমন। নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় মুসলিম বিজ্ঞানী কে? দক্ষিণ এশিয়া থেকে নোবেল পুরস্কার প্রাপ্ত মুসলিম ব্যক্তির নাম হচ্ছে আব্দুস সালাম, আব্দুস সালাম। আপনাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। 24 নম্বর, নোবেল বিজয়ী বাঙালি জ্ঞান সাধকের সংখ্যা কত? নোবেল বিজয়ী বাঙালি জ্ঞান সাধকের সংখ্যা কত? নোবেল বিজয়ী বাঙালি জ্ঞান সাধকের সংখ্যা কত? বলতে পারবেন নোবেল বিজয়ী জ্ঞান সাধকের সংখ্যা কত? 24। কতজন? বাঙালি জ্ঞান সাধক মানে বাঙালি ব্যক্তি কতজন? 4 জন বাঙালি ব্যক্তি বললাম আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে এই অমর্ত্য সেন, এরপরে আমরা পড়েছি আরো যে ব্যক্তিগুলো 4 জন ব্যক্তিগুলো দেখিয়েছে। আচ্ছা, 25 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম দুবার নোবেল পুরস্কার পেয়েছেন? আচ্ছা, দুবার নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থ বিজ্ঞান এবং রসায়নে, তার নাম কি? মেরি কুরি। তাহলে পদার্থ এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে? মেরি কুরি। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন দেখেন, কোন দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? তাহলে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন কে? এই যে জেপল সাত্রে, ফ্রান্স থেকে জেপল সাত্রে, আর ভিয়েতনাম থেকে লি ডাকথো। তাহলে জেপল সাত্রে প্রত্যাখ্যান করেছিলেন। 27 নম্বর কোশ্চেন, চট্টগ্রামে আসছে, মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাফম্যান বা ড্যানিয়েল ক্যানিম্যান। তাহলে ড্যানিয়েল কি করেছেন? তিনি মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এরপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাহলে দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, নাম কি তার? উইনস্টন চার্চিল। কি নাম? উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল। আচ্ছা, তাহলে 28 নম্বর প্রশ্ন পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা ভাই আমাকে একটু বলেন তো। 28 নম্বর প্রশ্ন পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? প্রশ্ন 28 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? প্রশ্ন 28 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? প্রশ্ন 28 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? এই 28টা প্রশ্নই ছিল নোবেল পুরস্কার রিলেটেড, নোবেল পুরস্কার রিলেটেড। একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন আমাকে দেখি। ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে এই যে পুরস্কারের আরো অনেকগুলো পুরস্কার আছে, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় চলেন যাই নাকি। তাহলে নেক্সট আলোচনায় আমরা চলেন যাই। পুরস্কারের নাম হচ্ছে পুলিৎজার পুরস্কার। আরো যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ এখন। তাহলে আপনি আমার সাথে একটু লিখবেন, পুলিৎজার পুরস্কার, পুলিৎজার, পুলিৎজার।
তাহলে পুলিৎজার পুরস্কার, এই পুলিৎজার পুরস্কার চালু হয় 1917 সালে। কত সালে? 1917 সালে। পুলিৎজার পুরস্কার চালু হয়েছে কবে? 1917 সালে। 1917 সালে পুলিৎজার পুরস্কার চালু হয়। আচ্ছা, খেয়াল করেন, মন দিয়ে শোনেন। এই পুলিৎজার পুরস্কার এটা প্রদান করে কে, মানে কোথা থেকে দেয়া হয়? যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আমি সংক্ষেপ করে লিখলাম, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয়। আচ্ছা, খেয়াল করেন, এই পুরস্কারটা চালু হয়েছে কার নামে বা কার নামে নামকরণ হয়েছে? যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক ছিলেন, তার নাম হচ্ছে জোসেফ পুলিৎজার। কি নাম ছিলেন? জোসেফ পুলিৎজার। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সাংবাদিক যুক্তরাষ্ট্রের সাংবাদিক যুক্তরাষ্ট্রের সাংবাদিক এই সাংবাদিকের নাম হচ্ছে জোসেফ পুলিৎজার। জোসেফ পুলিৎজার পুলিৎজার এই জোসেফ পুলিৎজারের নাম অনুসারে পুরস্কারটা নামকরণ করা হয়। তাহলে যেহেতু তিনি একজন সাংবাদিক, এই সাংবাদিকতার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে সাংবাদিকতার জন্য সাংবাদিকতা তাহলে এই সাংবাদিকতার জন্য যে পুরস্কারটা দেওয়া হয় তার নাম হচ্ছে পুলিৎজার পুরস্কার। শুধু সাংবাদিকতা না, এখানে সাহিত্য এবং সঙ্গীত বিষয়ে অন্তর্ভুক্ত আছে। তাহলে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত তার কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে এই পুরস্কারটা দেওয়া হয়। সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত বিষয়ে দেওয়া হয়। তাহলে সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি? এই পুলিৎজার পুরস্কার। এখন বাংলাদেশের একজন ব্যক্তি আছেন, নাম হলো পনির হোসেন। কি নাম? পনির হোসেন। নাম খেয়াল করেন, পনির হোসেন। এই পনির হোসেন প্রথম বাঙালি হিসেবে তিনি পুরস্কার লাভ করেছিলেন। তাহলে প্রথম বাঙালি হিসেবে পুরস্কার লাভ করেন যে ব্যক্তি, তার নাম কি? পনির হোসেন। কি নাম? পনির হোসেন। তাহলে প্রথম বাঙালি হিসেবে নোবেল মানে কি বলে পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন কে? পনির হোসেন। কি নাম তার? পনির হোসেন। তাহলে খেয়াল করেন, সাংবাদিকতার জন্য শ্রেষ্ঠ পুরস্কারের নাম হচ্ছে পুলিৎজার পুরস্কার। যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দেয়। 1917 সালে এটা চালু হয়েছে। জোসেফ পুলিৎজারের নাম অনুসারে চালু হয়। জোসেফ পুলিৎজারের নাম অনুসারে জোসেফ পুলিৎজারের নাম অনুসারে জোসেফ পুলিৎজারের নাম অনুসারে জোসেফ পুলিৎজারের নাম অনুসারে দেওয়া হয়। আচ্ছা, এইবার আমরা আরেকটা পুরস্কার নিয়ে আলোচনা করব। তার নাম হলো ম্যাগসাসে পুরস্কার। ম্যাগসাসে 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 পুরস্কার। খেয়াল করেন, ম্যাগসাসে পুরস্কার। এই পুরস্কার চালু হয়েছে 1957 সালে। কত সালে? 57 সালে। তাহলে ম্যাগসাসে পুরস্কার চালু 1957 সালে। কত সালে? 1957 সালে চালু হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, নিউ ইয়র্কের একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে রকফেলার ব্রাদার্স। তাহলে দেখেন, মানে এটা একটা ট্রাস্টি। তাহলে নিউ ইয়র্কের রকফেলার ব্রাদার্স ফান্ড, কি বললাম? রকফেলার ব্রাদার ট্রাস্ট যেটা আছে বা ফান্ড বলতে পারেন, ফান্ড এই পুরস্কারটা চালু করেছে। এটা নিউ ইয়র্কের তাহলে নিউ ইয়র্কের রকফেলার ব্রাদার ফান্ড এই পুরস্কারটা চালু করেছে 1957 সালে। আর এই পুরস্কারটা প্রথম দেওয়া হয়েছে 1958 সাল থেকে দেওয়া হয়। এটা নরমালি দেওয়া হচ্ছে ফিলিপাইন থেকে। কোথা থেকে? ফিলিপাইন থেকে। অর্থাৎ এই পুরস্কারটা দেওয়া হয় 1958 সাল থেকে। তাহলে 1958 সালে দেওয়া হয়। প্রথম দেওয়া হয় কবে? 1958 সালে। পুরস্কারটা কবে দেওয়া হয়? 1958 সালে। চালু হয়েছে 1957 সালে। কোত্থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে। ফিলিপাইন থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে দেওয়া হয়। এখন কথা হলো, এই পুরস্কারের নামকরণ কেমনে হয়েছে? তখন ফিলিপাইনের একজন রাষ্ট্রপতি ছিলেন, রামন ম্যাগসেস। সেই ফিলিপাইনের যে রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন। সেই রাষ্ট্রপতিকে স্মরণ করে রাখার জন্য তার নামের পুরস্কারটা চালু হয়। অর্থাৎ রামন ম্যাগসেসের নাম অনুসারে। রাষ্ট্রপতির নাম হচ্ছে রামন ম্যাগসেস। রামন ম্যাগসাসে। হ্যাঁ, রামন ম্যাগসাসে তার নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয়।
তাহলে পুরস্কার দেওয়া হয় প্রতি বছরে 6টা শ্রেণীতে পুরস্কারটা দেওয়া হয়। কয়টা শ্রেণীতে? 6টা শ্রেণীতে, 6টি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে এই পুরস্কারটা দেওয়া হয়। এর রেমন ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয় 6টা ক্যাটাগরিতে, 6টা ক্যাটাগরিতে। তো বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত এর রেমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন মোট 12 জন। কতজন? মোট 12 জন পেয়েছেন। বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত এই রেমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন মোট 12 জন। কতজন? মোট 12 জন পেয়েছেন। কতজন পেয়েছেন? মোট 12 জন পেয়েছেন। সর্বশেষ যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ফেরদৌসী কাদরী, 2021 সালে পেয়েছিলেন। ফেরদৌসী 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 কাদরী ফেরদৌসী কাদরী ফেরদৌসী কাদরী নোবেল পুরস্কার, মানে কি বলে এটাকে, ম্যাগসেসে পেয়েছেন 2021 সালে। ওই যে করোনা কালের পরের বছরই পুরস্কারে ফেরদৌসী নিয়ে প্রশ্ন কিন্তু এসছে, ফেরদৌসী নিয়ে প্রশ্ন এসেছিল। অর্থাৎ কলেরার টিকা নিয়ে গবেষণা করেছিলেন তিনি। কলেরার টিকা, তাহলে কলেরা টিকা নিয়ে গবেষণাকারী ব্যক্তির নাম হচ্ছে ফেরদৌসী কাদরী। কলেরা টিকা নিয়ে গবেষণা করেছিলেন। কলেরা টিকা, কলেরা টিকা কি নিয়ে গবেষণা করেছিলেন? কলেরা টিকা নিয়ে, কলেরা টিকা নিয়ে, কলেরা টিকা নিয়ে গবেষণা করে পেয়েছেন। ওকে, কলেরা টিকা বুঝতে পারলেন? কলেরা টিকা, ওকে, কলেরা টিকা। আমাদের সেখানে পর্যন্ত 12 জন পেয়েছেন আমার জানা। আচ্ছা, এরপরে যদি আপডেট হয়ে থাকে আমরা দেখে নেব আপডেট হয়ে গেলে। আচ্ছা, এরপরে আসেন বুকার পুরস্কার। আমরা আলোচনা করতে চাই বুকার পুরস্কার নিয়ে। বুকার পুরস্কার, একজন বলতেছে ভাইয়া একটু আস্তে পড়ান। ভাই বোন, আপনি হয়তো প্রথম ক্লাস, একবার এক তথ্য অনেকবার বলি, একটু ভালো করে স্যারের সাথে আগাইতে চান। জীবনে তো অনেক স্লো পড়ছেন, দ্রুত পড়েন না। বুকার পুরস্কার, তাহলে দেখেন বুকার পুরস্কার এটা 1969 সালে চালু হয়। কত সালে? 1969 সালে চালু হয়। 1969 চালু হয় বুকার পুরস্কার। আচ্ছা, এটা কিসের জন্য দেওয়া হয়? সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার। তাহলে সাহিত্যের সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার এটা। তাহলে সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কারের নাম হচ্ছে বুকার পুরস্কার। ওকে, এটাকে বলা হয় সাহিত্যের নোবেল। কি বলা হয়? সাহিত্যের নোবেল। তাহলে সাহিত্যের নোবেল নামে খ্যাত, সাহিত্যের নোবেল নামে খ্যাত যে পুরস্কারটা, সাহিত্যের নোবেল নামে খ্যাত যে পুরস্কারটার নাম কি? বুকার পুরস্কার। কি নাম? বুকার পুরস্কার। বুকার পুরস্কার কোত্থেকে দেয়? ব্রিটেন থেকে দেওয়া হয়। কোথা থেকে? ব্রিটেন থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? ব্রিটেন থেকে দেওয়া হয়। ব্রিটেন থেকে। তাহলে বুকার পুরস্কার কোত্থেকে দেওয়া হয়? ব্রিটেন থেকে দেওয়া হয়। বুকার পুরস্কার কোত্থেকে দেওয়া হয়? ব্রিটেন থেকে দেওয়া হয়। এবার আসেন মিলেনিয়াম শান্তি পুরস্কার। ইউএনডিপি একটা সংস্থা আছে না, সেটা দেয়। মিলেনিয়াম 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 শান্তি পুরস্কার। মিলেনিয়াম শান্তি পুরস্কার। তাহলে বুকার পুরস্কার ব্রিটেন থেকে দেয়, সাহিত্যে দেয়, সাহিত্যে এই পুরস্কারটা দেওয়া হয়। আচ্ছা, মিলেনিয়াম শান্তি পুরস্কার, এই মিলেনিয়াম শান্তি পুরস্কার দেয় ইউএনডিপি। কে দেয়? ইউএনডিপি কে দেয়? উনি ইউএনডিপি দেয়, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেয়। আচ্ছা, পুরস্কার কেন? এই পুরস্কারটা কেন দেয়? নারীদের অবদানের জন্য, অর্থাৎ বিশ্ব শান্তিতে নারীদের অবদানের জন্য। বিশ্ব শান্তিতে বিশ্ব শান্তিতে নারীদের অবদান, বিশ্ব শান্তিতে নারীদের অবদানের জন্য। তাহলে বিশ্ব শান্তিতে কাদের অবদানের জন্য? নারীদের অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। বিশ্ব শান্তিতে নারীদের অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এটা চালু হয়েছে 2001 সালে। কত সালে? 2001 সালে এই পুরস্কারটা চালু হয়েছে, বিশ্ব শান্তিতে নারীদের অবদানের জন্য। তাহলে বুকার পুরস্কার, মিলেনিয়াম পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, বুকার পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, বুকার পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার। ওকে, আমরা আলোচনা করতে চাই অস্কার নিয়ে বা একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে। অস্কার, অস্কার বা এটার আরেকটা নাম হচ্ছে একাডেমি, একাডেমি অ্যাওয়ার্ড এই নামেও পরিচিত। অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। তাহলে চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার হলো এই অস্কার। এই অস্কারটা চালু হয় 1928 সালে। কত সালে? 1928 সালে। অস্কার চালু হয়েছে 1928 সালে। 1928 সালে অস্কারটা চালু হয়েছে। আর এই অস্কার দেয়া হয়
এই অস্কারটা প্রথম দেওয়া হয় 1929 সাল থেকে, অর্থাৎ 1929 সালে এই অস্কারটা প্রথম দেওয়া হয়েছে। কত সালে? 1929 সালে অস্কারটা প্রথম দেওয়া হয়েছে, অস্কার। তাহলে এই অস্কার দেওয়া হয় কোত্থেকে বা প্রবর্তন করে কোত্থেকে? যুক্তরাষ্ট্রের হলিউড থেকে। যুক্তরাষ্ট্রের হলিউড এই অস্কারটা চালু করেছে। ইউএসএ, ইউএসএর যে হলিউড আছে, হলিউড, হলিউড, এই ইউএস এর হলিউড এই পুরস্কারটা চালু করেছে। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, এই ইউএস এর যে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্স, একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স, যেটা একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস সায়েন্স, কি বললাম? বলছি একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্স, যেটা এই হলিউডের একটা প্রতিষ্ঠান, এটা প্রথমে এইটা চালু করেছে। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্স, একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স এই পুরস্কারটা চালু করেছে 1928 সালে। এবং এই পুরস্কারটা দেওয়া হয় এই যুক্তরাষ্ট্রের হলিউড থেকে। হলিউডের একটা জায়গা আছে, নাম হচ্ছে ডলবি হল। এই যুক্তরাষ্ট্রের একটা হলিউডের একটা জায়গা আছে, নাম হচ্ছে ডলবি, ডলবি, ডলবি হল। এখানে ঘোষণা করে দেখবেন অস্কারের আসরটা এখানে বসে, ডলবি হল। সেই ডলবি হল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। টোটাল 24টা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। কত ক্যাটাগরি? 24টা ক্যাটাগরিতে। তাহলে এই পুরস্কার কতটা ক্যাটাগরি আছে? 24টা ক্যাটাগরিতে দেওয়া হয়। 24টা ক্যাটাগরি। ক্যাটাগরির নাম দরকার নাই ভাই, ক্যাটাগরি নিয়ে আসে না পরীক্ষায়। 24টা ক্যাটাগরিতে এই পুরস্কারটা দেওয়া হয়, অস্কার। তাহলে দেখেন, এখন আপনাকে যদি প্রশ্ন করে যে বাংলাদেশের মধ্যে অস্কার কেউ, তাহলে দেখেন বাংলাদেশের একটা চলচ্চিত্র আছে যেটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল, তার নাম হচ্ছে মাটির ময়না চলচ্চিত্র। মাটির ময়না। তাহলে দেখেন তারেক মাসুদের যে মাটির ময়না, মাটির ময়না চলচ্চিত্র, এই মাটির ময়না চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তারেক মাসুদের মাটির ময়না চলচ্চিত্র। তাহলে বাংলাদেশের যে চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছে তার নাম কি? মাটির ময়না। কি নাম? মাটির ময়না। কি নাম ব্রাদার? মাটির ময়না। মাটির ময়না, মাটির ময়না, মাটির ময়না, মাটির ময়না, মাটির ময়না। ওকে, মাটির ময়না। বুঝাইতে বললাম? মাটির ময়না। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন বাংলাদেশের একজন ব্যক্তি আছে, নাফিস বিন জাফর। প্রথম বাংলাদেশী হিসেবে অস্কার লাভ করেছিলেন একজন পুরুষ, নাম হচ্ছে নাফিস বিন জাফর। তাহলে নাফিস বিন জাফর, নাফিস বিন জাফর অনেকবার আলোচিত হয়েছেন তিনি। নাফিস বিন জাফর, নাফিস বিন জাফর। এই নাফিস বিন জাফর তিনি দুবার অস্কার পুরস্কার পেয়েছিলেন কিন্তু, নাফিস বিন জাফর। অর্থাৎ তিনি এই বাংলাদেশের সফটওয়্যার একজন ইঞ্জিনিয়ার নাফিস বিন জাফর, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে তিনি অস্কার পুরস্কার লাভ করেছিলেন। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে অস্কার পুরস্কার লাভ করেছিলেন কে? নাফিস বিন জাফর, নাফিস বিন জাফর, নাফিস বিন জাফর। কেন? তিনি একটা চলচ্চিত্রের মধ্যে, একটা চলচ্চিত্রের মধ্যে আপনার চলচ্চিত্রটার নাম হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। নাম শুনছেন, দেখছেন কিনা আমি জানি না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাইরেটসদের নিয়ে একটা চলচ্চিত্র আছে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান একটা চলচ্চিত্র আছে, দেখবেন আজকে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ওই চলচ্চিত্রের মধ্যে তিনি ডিজিটাল তরল প্রভাব, অর্থাৎ যেটাকে ডিজিটাল ফ্লুইড ইফেক্ট, এই ডিজিটাল ফ্লুইড ইফেক্ট তিনি ব্যবহার করেছিলেন, করতে পেরেছিলেন। এই কারণেই তিনি কি করেছেন? পুরস্কার পেয়েছিলেন 2008 সালে। তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এই চলচ্চিত্রের মধ্যে ডিজিটাল ফ্লুইড ইফেক্ট ব্যবহার করার কারণে, বা ডিজিটাল তরল প্রভাব যেটা, এটা। এরপরে 2012 সালের দিকে তিনি আবার পুরস্কার পেয়েছিলেন। 2012 সালে মানে 2015 সালের দিকে, 12 সালে তো মানে 2012 নামে একটা চলচ্চিত্র আছে, 2012 এই একটা চলচ্চিত্র আছে, দেখবেন 2012 এইরকম একটা চলচ্চিত্র আছে এই নামে। এই চলচ্চিত্রের জন্য তিনি 2015 সালে পুরস্কার পেয়েছিলেন। সেই কেন কি পেয়েছিলেন? সেখানে তিনি ডিস্ট্রাকশন টুল কিট, মানে কি একটা ইফেক্ট আছে, এটা মানে চলচ্চিত্রের ভাষায়, ওটার জন্য তিনি পেয়েছিলেন ডিস্ট্রাকশন টুল, মানে টুল ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন টুল কিট, ডিস্ট্রাকশন টুল কিট, ডিস্ট্রাকশন টুল কিট ইফেক্ট ব্যবহারের জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। শুধু এটা জেনে রাখেন 2012 একটা চলচ্চিত্র,
আর এটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এখানে ডিজিটাল ফেইড ইফেক্ট ব্যাপার করেছিলেন। তাহলে দেখেন আরো আছে, আপনারা গণিত বিষয়ে একটা পুরস্কার দেওয়া হয়, নাম জানেন কি? এবেল পুরস্কার। গণিতের একটা পুরস্কার আছে, নাম হচ্ছে এবেল পুরস্কার। তাহলে গণিতের যে পুরস্কার তাকে কি কি বলা হয়? এবেল পুরস্কার। এবেল পুরস্কার গণিতের একটা পুরস্কার, গণিতের নোবেল বলা হয় এটাকে, গণিতের নোবেল এবেল পুরস্কার, গণিতের নোবেল এবেল পুরস্কার, এবেল পুরস্কার, গণিতের নোবেল নাম হচ্ছে এবেল পুরস্কার। আচ্ছা, গণিতের নোবেল এবেল পুরস্কার, এবেল। আরেকটা পুরস্কারের নাম বলবো, পুরস্কারটার নাম হচ্ছে শাখারভ পুরস্কার। নাম শুনছেন কি? শাখারভ পুরস্কার, শাখারভ, শাখারভ পুরস্কার, শাখারভ পুরস্কার। দেখেন এই যে পুরস্কারটা আছে, এটা রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, নাম ছিল আন্দ্রে শাখারভ। এই পুরস্কারটার নামকরণ খেয়াল করেন, রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, রাশিয়ার পরমাণু, রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, রাশিয়ার পরমাণু বিজ্ঞানী, সেই পরমাণু বিজ্ঞানীর নাম হচ্ছে আন্দ্রে শাখারভ। কি নাম? আন্দ্রে শাখারভ, আন্দ্রে শাখারভ। এই আন্দ্রে শাখারভের নাম অনুসারে এই পুরস্কারটা চালু হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন এটা এটা কিসের সাথে যুক্ত? এটা কিসের সাথে যুক্ত? এটা পরমাণুর সাথে যুক্ত, মানবাধিকার। অর্থাৎ এটা মানবাধিকার এবং মুক্ত চিন্তার মৌলিক বিকাশের জন্য এই পুরস্কার। তাহলে মানবাধিকার এবং মুক্ত চিন্তা বিকাশ, মানবাধিকার, মানবাধিকার, মুক্ত চিন্তা বিকাশ, মানবাধিকার, মুক্ত চিন্তা বিকাশ, মুক্ত চিন্তা। এই মুক্ত চিন্তা বিকাশের জন্য, মুক্ত চিন্তা বিকাশের জন্য এই পুরস্কারটা তিনি, মানে এই পুরস্কারটা চালু হয়েছে। তাহলে এই পুরস্কারটা যে চালু হয়েছে 1988 সালে, কত সালে? 1988 সালে, 1988 এই পুরস্কারটা চালু হয়েছে। কোথা থেকে? ইউরোপীয় পার্লামেন্ট থেকে এই পুরস্কারটা চালু হয়। ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় পার্লামেন্টে এই পুরস্কারটা চালু হয়েছিল 1988 ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট 1988 এই পুরস্কারটা চালু হয়। তাহলে দেখেন আপনাদের পুরস্কার নিয়ে, আন্তর্জাতিক যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার নিয়ে আলোচনা করেছি। আন্তর্জাতিক যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার নিয়ে আলোচনায় আছি। আচ্ছা, একজন বলছে নোবেল পুরস্কারের, আচ্ছা নোবেল হচ্ছে নোবেল লরিয়েট, যারা নোবেল পুরস্কার লাভ করে তাদেরকে বলা হয় নোবেল লরিয়েট। নোবেল পুরস্কার যারা লাভ করে এদেরকে বলা হয় নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট। নোবেল পুরস্কারের মেলা দাম, সুইডিশ ক্রোনা। আচ্ছা, ওকে, খেয়াল করেন। তাহলে আমরা এবার একটু কোশ্চেনে যাই, কেল্লা ফতে কোশ্চেন দেখবো আমরা, কেল্লা ফতে। দেখেন এইবার আপনি সব পারবেন, না পারলে আপনাকে টাকা ফেরত দিব না। না মানে পেইড ব্যাচে পড়ে যদি কোশ্চেন কমন না পান তাহলে টাকা ফেরত নিয়ে যাবেন। আমাদের 1499 টাকার যে পেজ, যে ব্যাচটা আছে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে যে ব্যাচটা আছে, বেস্ট ক্লাস দেবে ইনশাল্লাহ, বেস্ট ক্লাস, আল্লাহ ভরসা। মানে আমি এমনও বলছি যে কমন না পেলে টাকা ফেরত নেবেন। আমাকে একজন বলছে, ভাই মিহির জিকে বইয়ে কমন পড়বে তো? বলে ভাই 220 টাকা দিয়ে কিনছি। আমি বলছি তুমি ভালো করে পড়া, কমন না পড়লে টাকা ফেরত নিয়ে যাও আমার কাছ থেকে। তাহলে আমি এরকম বলতেছি আপনাকে যে আপনার ক্লাসে আমি এমন করে পড়াবো আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো আপনি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য একসাথে যদি পড়তে চান আসেন ভাই, রাবি চবি গুচ্ছ জবি, হ্যাঁ রিটেন ফিটেন যা আছে সব কভার করবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এটা জয়েন্ট ব্যাচ। কি করতে হবে? 01727998624, 01727998624, 01727998624। জাস্ট এই নাম্বারে আপনি একটা হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। 01727998624 ইনশাআল্লাহ। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এটাই পেইড ব্যাচের ক্লাস, ক্লাস উন্মুক্ত করেছে, এটাই পেইড ব্যাচের ক্লাস উন্মুক্ত করে দিয়েছে। আপনারা যেন দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন।
আর জবের জন্য যারা পড়বেন তারা একই নাম্বারে আমাকে একটু মেসেজ দিয়েন, তাহলেই হবে। জিকে ব্যাচের জবের জন্য যারা পড়তে চান, হ্যাঁ ইনশাআল্লাহ। আসেন, কি বলছি বলতেছি, আসেন তো সলভ করি। ম্যাক্সাসে পুরস্কার, হ্যাঁ সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? আচ্ছা, সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, ও এখানে একটা কোশ্চেন বাকি আছে, সেটা হলো 29। আচ্ছা 29 থেকে আমরা শুরু করি। 29 নম্বর কোশ্চেনটা তো আমাদের মিস হয়ে গেল, আমরা 29 থেকে শুরু করি। তাহলে এশিয়ার নোবেল নামে খ্যাত, তাহলে এশিয়ার নোবেল নামে খ্যাত কি? ম্যাক্সাসে পুরস্কার। তাহলে এশিয়ার নোবেল নামে খ্যাত কোন পুরস্কার? ম্যাক্সাসে পুরস্কার। আচ্ছা, সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার যেটা আছে, এশিয়ার নোবেল ম্যাক্সাসে, সাংবাদিকতায় পুলিৎজার যে পুরস্কারটা আছে এটা কত সাল থেকে দেওয়া হয়? চালু হয় 1917 সালে। ম্যাক্সাসে পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ম্যাক্সাসে পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ম্যাক্সাসে, রেমন ম্যাক্সাসের সাথে দেওয়া হয়। তাহলে এই যে দেখেন, সাহিত্য। ম্যাক্সাসে কোন বিষয়ের সাথে জড়িত? সাহিত্যের সাথে জড়িত। আচ্ছা 32 নম্বর কোশ্চেন দেখেন, ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, দেখেন সাহিত্যের জন্য সবচেয়ে মর্যাদা পুরস্কার কোনটা? আচ্ছা দেখেন, পুলিৎজার সাংবাদিকতার জন্য দেওয়া হয়, ম্যাক্সাসের 6টা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, অস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। তাহলে এই তিনটা বাদ, বাকি আছে কি? বুকার। তাহলে বুকার পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? বুকার পুরস্কার দেওয়া হয় কিসের জন্য ব্রাদার? ইংরেজি সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। আচ্ছা, এরপরে আসেন 33 নম্বর, বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার? বুকার কোন দেশের? ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে দেয় না বুকার? তাহলে বুকার কোন দেশের শ্রেষ্ঠ পুরস্কার? ব্রিটেনের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে বুকার। আচ্ছা 34, কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? পুলিৎজার দেওয়া হয় কোথায়, কোন অবদানের জন্য? থ্যাংক ইউ। পুলিৎজার দেওয়া হয় কোন অবদানের জন্য? পুলিৎজার দেওয়া হয় কোন অবদানের জন্য ভাই বলেন তো? পুলিৎজার, জোসেফ পুলিৎজারের নাম অনুসারে পুরস্কার। পুলিৎজার দেওয়া হয় কোন অবদানের জন্য বলেন? পুলিৎজার দেওয়া হয় কোন অবদানের জন্য? সাংবাদিকতার জন্য, জোসেফ পুলিৎজারের নাম অনুসারে সাংবাদিকতা। অস্কারটা কি? অস্কারটা কি? শিশু সাহিত্য পুরস্কার না, সাহিত্য পুরস্কার না, এটা চলচ্চিত্রের পুরস্কার অস্কার। 36 নম্বর কোশ্চেন, বাংলাদেশের কোন সফটওয়্যার প্রকৌশলী যৌথভাবে 2007 সালে বৈজ্ঞানিক প্রযুক্তিতে জন্য অস্কার পুরস্কার লাভ করছে? এই যে নাফিস বিন জাফর। নাফিস বিন জাফর কে পেয়েছে? নাফিস বিন জাফর। তাহলে আমরা 36 পর্যন্ত বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? 36 নাম্বার কোশ্চেন পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? কোশ্চেন নাম্বার 36 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? প্রশ্ন নাম্বার 36 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? একটু বলবেন আমাকে। প্রশ্ন 36। তাহলে জাহাঙ্গীরনগর, এখানে কিন্তু আমি জাবি, রাবি, চবি, গুচ্ছ, মানে চাকরির প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমি কিন্তু আলোচনা করেছি। ভাইয়া এই ক্লাস ইউটিউবে পাবেন? হ্যাঁ ইউটিউবে পেয়ে যাবেন, অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল আছে আমার। বলেন তো ক্লিয়ার কিনা ভাই, একটু আমাকে বলেন। ক্লিয়ার? আমি আপনাকে যখন পড়াবো তখন প্রথমে টপিক পড়াবো, টপিক একদম ঝালাফালা করব, টপিকের আদ্যপান্ত শেষ করব, এরপরে আপনার এই টপিকের আপনাকে প্রশ্ন সলভ করাবো, এরপরে আপনি এক্সামে যাবেন, মানে আমার পেড ব্যাচের এক্সাম আপনি দিবেন। প্রথমে টপিক বিস্তারিত খুব ডিপ লেভেলে আলোচনা করব, একদম মুখস্থ করাই দিব ক্লাসে, এরপরে আমি আপনাকে ওই টপিকের কোশ্চেন সলভ করাবো, এরপর আপনাকে আপনি আমার কাছে পেড ব্যাচে এক্সাম দিবেন, নেগেটিভ মার্কস আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম দিবেন। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুশকিল আসান হো যায়গি। তো দেখেন, যারা মিহির জিকে বইটা ফাইনাল সাজেশনটা নেন নাই, ফাইনাল সাজেশনের কোথায় আছে এই টপিক? দেখেন একদম শেষের দিকে আন্তর্জাতিক পার্টের খেলাধুলার আগেই বিভিন্ন পুরস্কার নিয়ে এই টপিক আছে। তাহলে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন এরপরে বের করে দেখেন বিভিন্ন চলচ্চিত্রের পুরস্কার, অস্কার, হ্যাঁ আরো কেন অনেক কিছু আছে। এই যে জার্নালিজমের একটা টপিক হলো এই পুরস্কার, এরপরে বিভিন্ন সংবাদ সংস্থা, টিভি চ্যানেল, আমি তো বললামই একদম প্রথম দিকে তো বললামই, প্রথম দিকে তো একদম বললামই আপনাদেরকে, যে এই জিনিসগুলো আপনাদেরকে একদম প্রথমে আলোচনা করেছি, প্রথমে আলোচনা করেছি একদম যে আপনি কি কি দেখবেন। দেখেন এই যে সাংবাদিকতার জন্য এই যে টপিক গুলো আছে, এই টপিক গুলো আপনাকে দেখতে হবে। ওকে, তো আমাদের এটা স্ক্রিনশট নিয়ে নেন বা লিখে নিয়েছেন যারা, তো আলহামদুলিল্লাহ, স্ক্রিনশট নিতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা পরে নিয়ে নিয়েন। আমাদের এই স্লাইডে আমাদের কোশ্চেন আছে,
কোশ্চেন আছে কত জানেন? এই জার্নালিজমে আমাদের কোশ্চেন আছে কত? জার্নালিজমের এই একটা স্লাইডে কোশ্চেন আছে, একটা ক্লাসেরই কোশ্চেন আছে আমাদের 94। মানে কি কি নিয়ে যে আলোচনা করতেছি, হ্যাঁ, এই লেকচারে 94টা কোশ্চেন আছে। এই লেকচারে 94 এই লেকচারে কোশ্চেন আছে। তাহলে আপনার এই এক লেকচারে 94 কোশ্চেন আপনি কয়টা শেষ করবেন বলেন? সব পড়াই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। দেখেন আমাদের মিহির জিকে বই যারা সংগ্রহ করেননি, সংগ্রহ করে নিতে পারেন, আল্লাহ ভরসা। মিহির জিকে ফাইনাল সাজেশন। সো আমাদের আমাদের যে 1499 টাকার বাংলা ইংরেজি জিকে স্পেশাল আইকিউ ব্যাচ যেটা আছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, কুমিল্লা, তারপরে হচ্ছে চট্টগ্রাম, খুলনা, যত ভার্সিটি আছে, হাজী দানিশ আলাদা হয়ে গেছে, হ্যাঁ, এরপরে বরিশাল আলাদা হয়ে গেছে, সবকিছু আমরা এই ব্যাচে আলোচনা করব, আমাদের স্পেশাল ব্যাচ। সাথে মিহির জিকে পূর্ণাঙ্গ ভাবে আমি আপনাকে পড়াবো, ক্লাস পাবেন, এক্সাম পাবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ইনশাআল্লাহ। সো আপনি কি করবেন ভর্তির জন্য? 01727998624, 017, এই যে এই নাম্বার 01727998624, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করেন, অথবা আপনি যে পেজ থেকে দেখতেছেন, মানে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। পেজে মেসেজ অনেক দ্রুত চলে যায়, আপনি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন একটা, স্যার আমি ভর্তি হতে চাই, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ পড়াই দিব, ইনশাল্লাহ পড়াই দিব। ওকে, আমরা আগামীকাল আমাদের পেইড ব্যাচে ক্লাস নিব। আজকের ক্লাসটা পেইড ব্যাচ, আগামীকাল আমাদের গণযোগাযোগ সাংবাদিকতার ক্লাসটা একদম মানে এটা পেইড ব্যাচে হবে ইনশাআল্লাহ। আর উন্মুক্ত করছি না আমরা পেইড ব্যাচের জার্নালিজমের ক্লাস। আমরা আপনারা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন তাদের জন্য একটু আমরা বলি, আমাদের আগামীকালকে সেকেন্ড জার্নালিজমের ক্লাস হবে পেইড ব্যাচ, সেখানে আমরা পেইড ব্যাচে পড়াবো এটা ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল বাংলা ক্লাস নেবেন হাসনাত স্যার, এবং বাংলা ক্লাস হচ্ছে যে টপিকের উপর, সেটা হচ্ছে অভিধান ক্রম। জাহাঙ্গীরনগরে 1 মার্ক কমন আসবে অভিধান ক্রম থেকে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের মিহির জিকে পেজে রাশেদ স্যারের বাংলা ক্লাস চলছে, এবং আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তারা এই ক্লাসগুলো করবেন। রাশেদ স্যারের বাংলা ক্লাস, আমার সাধারণ জ্ঞান ক্লাস, হাসনাত স্যারের কিংবদন্তির ক্লাস, বাংলা ক্লাস, এরপরে আমির স্যারের ইংরেজি ক্লাসগুলো করবেন। আর মিহির জিকে ফাইনাল সাজেশনটা ভালো করে পড়েন, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ পেইড ব্যাচের সকল শিক্ষার্থী, প্রায় আমাদের সাথে 1000 জন শিক্ষার্থী যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা চাই আরো অন্তত 1000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হন, আমরা এটা চাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমরা গতকালকে যে ইতিহাস পড়িয়েছিলাম, ইতিহাস পাঠ পড়িয়েছিলাম, সে ইতিহাসের আমাদের পেইড ব্যাচে আজকে পরীক্ষা হবে। ইতিহাসের 100 নম্বরের পেইড ব্যাচে পরীক্ষা হবে আজকে। হিস্ট্রি যে গ্রুপে আছেন সেই গ্রুপে, পেইড ব্যাচের গ্রুপে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পেইড ব্যাচে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিহির সিরিজ, মিহির স্যার, অর্ণব স্যার সব সময় আপনার সাথে আছে।